আমাদের সাথে রয়েছে করুণা সিন্ধু জানা। করুণা সিন্ধু জানা একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের লাইভ ডিসকাশনে করুণাকে কাছে মানে সাথে পেয়ে। তো করুণা, আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে ইমোশনাল ইনস্টেবিলিটি নিয়ে। তো আমাদের অনেকের কাছে একটা ধারণা রয়েছে এই ইমোশনাল ইনস্টেবিলিটি নিয়ে, সেটা একটা আমাদের নিজেদের মতো একটা ধারণা রয়েছে। কিন্তু একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হয়ে এই ইমোশনাল ইনস্টেবিলিটিটা কি সেটা আমার মনে হয় তোর থেকে ভালো কেউ জানবে না। যারা একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা এই সাইকোলজি ফিল্ডে রয়েছে তারা জানবে। তো আমি প্রথমেই জানতে চাইবো যে এই ইমোশনাল ইনস্টেবিলিটি বিষয়টা কি, এটা যদি তুই শুরু করিস। একটু তার আগে ঋজুব্রত একটু তুই যদি আমাকে লিঙ্কটা শেয়ার করিস তাহলে আমি শেয়ার করে দিতে পারি আর কি, তাহলে মনে হয় বাকিরা আমাকে যদি হোয়াটসঅ্যাপে একটু পাঠাস তাহলে আমি শেয়ার করে দিতে পারি। তারপর আচ্ছা, আমি চেষ্টা করছি আমার লিংকটা শেয়ার করার। আমরা কথা বলতে শুরু করি, যদি মাঝে করা যায় তো ভালোই হয়। ওকে ঠিক আছে, একদম ঠিক। তো ধন্যবাদ ঋজুব্রত আজকে আমাকে বলতে সুযোগ করে দেওয়ার জন্য। মানসিক সমস্যা বা মনের বিভিন্ন রকম সমস্যা তো হয়, বিভিন্ন রকম মানসিক ইস্যু বা প্রবলেমের জায়গাগুলো আমাদেরকে রোজকারই এফেক্ট করে, এবং মানুষের জীবনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে গিয়ে ইমোশনস ছাড়া আমরা বাঁচি না। ইমোশনস যদি না থাকতো তাহলে আমরা রোবট হয়ে যেতাম। মেশিনের থেকে মানুষ আলাদা একটাই কারণে ইমোশন থাকার কিছু ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ডেইলি লাইফে আমরা দেখি রোজকার তো একটা ওঠাপড়া থাকেই, সারাদিন আমাদের সমান যায় না, কখনো ভালো কখনো খারাপ। একটা মুডের ওঠাপড়া একটা দৈনন্দিন জীবনে কিন্তু হয়েই থাকে। কিন্তু যখন এরকম হয় যে এই মুডের ওঠাপড়াটা একটা মারাত্মক আকার ধারণ করে, মানে আমি সকালবেলা অত্যন্ত খুশি ছিলাম, বিকেলে একদম আমার স্যাডনেসের গভীরে চলে গেছি, বা এরকম হয় আমি 2-3 দিন খুব ভালো আছি, 4-5 দিন খুব খারাপ আছি, বা একদিন ভালো আছি একদিন খারাপ, বা সকালের দিকে মনটা খুব ভালো আছে, বিকেলের দিকে মন খারাপ হয়ে যাচ্ছে। তো এই ধরনের বিভিন্ন যে ইস্যুস গুলো মন নিয়ে আমাদের মধ্যে তৈরি হয়, সেখান থেকেই আর কি আমাদের মধ্যে ইমোশনাল ইনস্টেবিলিটি বা ইমোশনালি আনস্টেবল যে কন্ডিশনস সেই জায়গাগুলো তৈরি হয়। এবং অ্যাজ এ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা আমরা যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি, তাদের কাছে লোকজন বা মানুষেরা আমাদের কাছে আসেন আমাদের সঙ্গে কথা বলার জন্য, আমাদের থেকে কোনো সাহায্য নেওয়ার জন্য, তারা ম্যাক্সিমাম সময় কিন্তু এই মন খারাপ এবং এই মনের ভালো থাকা খারাপ থাকা এই জায়গাগুলোকে নিয়ে কিন্তু আমাদের কাছে প্রশ্ন রাখেন, বা সেই যে সেখান থেকে উঠে আসা সমস্যাগুলো সেগুলো সমাধান বা নিরাকরণের চেষ্টা চান আমরা। তো এটাই বেসিক্যালি ইমোশনাল ইনস্টেবিলিটি। এই জীবনটা যখন রোলার কোস্টার লাইফ হয়ে যায়, নাগরদোলার মতো, একবার খুব ভালো আছি আবার খুব একটা সময় খুবই খারাপ, বা এই ওঠাপড়াটা রোজকার ওঠাপড়া তো একটা থাকেই, কিন্তু তার বাইরে যখন যেটা আমাদের দৈনন্দিন জীবনকে খুব এফেক্ট করে, যেটা আমার সোশ্যাল লাইফকে খুব এফেক্ট করে, যখন আমার ব্যক্তিগত জীবনকে যখন খুব এফেক্ট করে, আমার কাজের জায়গাতে এফেক্ট করে, এত কটা জায়গাতে যখন ওভারঅল একটা সমস্যার মুখে পড়ি, তখন কিন্তু এই ইমোশনাল ইনস্টেবিলিটি বা ইমোশনাল আনস্টেবল একটা কন্ডিশনস তৈরি হয়। এটা তখন আমাদের কাছে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এই আবার আমরা যদি এটাকে দৈনন্দিন জীবনের দিক থেকে দেখি, ডেইলি লাইফের দিক থেকে দেখি, সেটা আর একটা। তো দুটো দিক থেকেই দেখা যেতে পারে। আমাদের আলোচনায় আজকে আমরা দুটো দিক নিয়েই কথা বলবো, যে রোজকার এই ইমোশনাল ইনস্টেবিলিটিটা কি, বা একটা আনস্টেবল কন্ডিশনস মাঝে মধ্যে যেটা আমাদের মধ্যে ক্রিয়েট হয় সেটা কি রকম ভাবে কাজ করে, অ্যালং উইথ রোগ হিসেবে এই ইমোশনাল আনস্টেবিলিটি কিভাবে আমাদেরকে অসুবিধার মধ্যে ফেলে। রিজু, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, কন্টিনিউ কর। তো এটাই বিষয়, এই কারণে আর কি। তো এটাই আর কি আজকের আলোচনার বিষয়, মেন বিষয়। তো ইমোশনাল ইনস্টেবিলিটি দুটো দিকে আমরা দেখতে পারি। একটা ডিপ্রেশন বা মুড ডিসঅর্ডারের জায়গা থেকে আমরা দেখতে পারি যে ইমোশনালি একটা ইনস্টেবল কন্ডিশন। আবার আমরা বিভিন্ন ধরনের পার্সোনালিটির জায়গা থেকেও কিন্তু ইমোশনাল ইনস্টেবিলিটিকে দেখতে পারি। যদি আমরা দেখি এরকম হয় ব্যাপারটা যে
একটা লং স্ট্যান্ডিং পিরিয়ড ধরে, মানে একটা 3-4 দিন, 5 দিন, 7 দিন বা 15 দিন, 20 দিন, 25 দিন, 1 মাস, একটা সময় ধরে টানা খুব ইমোশনালি আমি খুব হাইতে, খুবই একটা ইউফোরিক স্টেটে, প্রচন্ড আনন্দে আছি, যে আনন্দটা মাত্রাতিরিক্ত, মানে যে স্টেটটা নর্মালিটির থেকে অনেকটা উপরে, অতিরিক্ত আনন্দে আছি, খুব জোশে আছি যেটা আমরা বলে থাকি। তো সেই সিচুয়েশনটা যদি হয়, আবার যদি এরকম হয় তার ঠিক 15 দিন বাদে এমন একটা ফেজ এলো যেখানে আমরা একদম ডিপ্রেশনের অতলে তলিয়ে গেলাম, মনে হলো যেন যা এনার্জি ছিল, সব যা ব্যাটারি ছিল সব শেষ হয়ে গেছে, আবার মন খারাপের যে নীল খাদে আমরা তলিয়ে গেলাম। যদি এরকম হয়, তখন সেটা আমরা বলি যে একটা বাইপোলারিটির কথা, দুটো পোল। হ্যাঁ, মনটা আসলে দুটো পোলে, একটা যদি আমরা পোল হিসেবে, একটা লাঠি হিসেবে আমরা দেখি, তার দুটো পোলে অবস্থান করে। একদিকে থাকে অত্যন্ত মনের ভালো অবস্থা, খুব আনন্দিত, অতিরিক্ত আনন্দিত অবস্থা, আবার খুব খারাপ অবস্থা, দুটোই হতে পারে। কিন্তু দুটোর কোনোটাই ভালো নয়, কোনোটাই বেশি খুব ভালো নয়, তাহলে আমাদের সবসময় মাঝে থাকতে হয়। এই দুদিকের যে কোনো একটা কন্ডিশনে যাওয়া এবং বারবার এই আসা যাওয়াটা, এটাই কিন্তু ইমোশনাল ইনস্টেবিলিটি। হ্যাঁ, আর যদি এর মাঝখানের জায়গাটাতে আমরা থাকতে পারি, মাঝখানের থেকে কাছাকাছি জায়গাতে যদি থাকতে পারি, তাহলে সেটাকে বলি আমরা ইমোশনাল স্টেবিলিটি। আমি একটু জল খেয়ে নিয়ে একটু এক সেকেন্ড। হ্যাঁ, একদম একদম। আমরা ইমোশনাল ইনস্টেবিলিটি নিয়ে কথা বলছি, এবং আমরা একদম শুরু থেকে শুরু করছি, একদম ইন্ট্রোডাকশন পার্ট থেকে শুরু করছি যে আমরা ইমোশনাল ইনস্টেবিলিটি বিষয়টাকে কি বলবো। হ্যাঁ, এবারে হ্যাঁ বল। হ্যাঁ, তো এভাবেই ইমোশনাল ইনস্টেবিলিটি তৈরি হয়। এবার ইমোশনাল ইনস্টেবিলিটির হওয়ার কারণগুলো কি, সেগুলোকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি যে কেন ইমোশনাল ইনস্টেবিলিটি তৈরি হয়। মুড ফ্লাকচুয়েশন একটা কমন ফেনোমেনা, যেটা আমি এতক্ষণ ধরে বারবার করে বলছি যে মুড ফ্লাকচুয়েশন একটা কমন ফেনোমেনা। কিন্তু যদি ছোটবেলা থেকে আমি এটা দেখে বড় হই, বা এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে বড় হই, আমার যে চাইল্ডহুড এক্সপিরিয়েন্স গুলো রয়েছে, যদি আমি ছোটবেলায় আমার খুব অ্যাডভার্স এক্সপিরিয়েন্সেস আমার মধ্যে ক্রিয়েট হয়। কি রকমের অ্যাডভার্স এক্সপিরিয়েন্স না, আমি ছোটবেলায় খুব ভার্বালি অ্যাবিউজড হয়েছি কারোর দ্বারা। আমি এমন একটা জায়গায় থেকেছি যেখানে দেখেছি ইমোশনটাকে অতিরিক্ত ভাবে দেখানোটাই বেঁচে থাকার নিয়ম। আমি দেখেছি যেখানে আঘাত পেয়েই আমার জীবনটা তৈরি হয়। আমি দেখেছি যে আমি বিভিন্নভাবে অ্যাবিউজড হয়েছি, সেটা ভার্বালি হতে পারে, সেটা ফিজিক্যালি হতে পারে, বা কোনোভাবে সেক্সুয়ালি অ্যাবিউজড হতে পারে। কোনো না কোনো ভাবে যদি আমি অ্যাবিউজড হই কোনোভাবে ছোটবেলায়, বা আমি যে সিচুয়েশনস থেকে বিলং করছি, যে ফিনান্সিয়াল সোশিও ইকোনমিক কন্ডিশনস থেকে বিলং করছি, তার জন্য আমাকে রোজ একটা টানপোড়েনের মধ্য দিয়ে যেতে হচ্ছে, প্রত্যেক দিন আমাকে একটা টানপোড়েনের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এবং যখনই আমার কোনো ইমোশনসটাকে আমি দেখানোর চেষ্টা করছি বাড়িতে, আমার বাড়ির পরিবেশ, আমার ফ্যামিলির পরিবেশ বা আমার সোশ্যাল পরিবেশ এমনই, যেখানে বেসিক্যালি আমার যে ইমোশনস গুলো, আমার আবেগগুলো, আমার ডিমান্ড গুলো, আমার চাহিদাগুলো, সেগুলো আমার পারিপার্শ্বিক দিয়ে, আমার বাবা মা, আমার ফ্যামিলির লোকজন, আমার চারদিকে যে মানুষজন রয়েছে, তারা প্রত্যেকটা মুহূর্তে আমাকে ইনভ্যালিডেট করছে। অর্থাৎ মানে আমার যে ব্যক্তি মানুষটা, সেটাকে কেউ বুঝছে না, আমি কি চাই, আমার কি চাওয়া, আমার কি পাওয়া, সেটাকে কেউ বুঝছে না। জোর করে অনেক কিছু আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং সেই চাপিয়ে দেওয়ার ভারটা এতটাই বেড়ে যাচ্ছে যেখানে আমি নিজে কি চাই, আমি নিজে আসলে কি, সেটাই আমি বুঝতে পারছি না। অনেক সময়ই আমরা দেখি যাদের মধ্যে ইমোশনাল আনস্টেবিলিটি থাকে, তাদের মধ্যে একটা জায়গা থাকে কি, যে তাদের আইডেন্টিটি জায়গাটা অনেক সময় ডিস্টার্ব থাকে। বিশেষ করে যখন এটা আমাদের পার্সোনালিটির পার্ট হয়ে যায়, তখন দেখি এটা আমাদের একটা নিজের যে সেলফ ইমেজ আছে, আমার যে একটা আমি কে, আমার যে একটা আমি কি পারি কি পারি না, আমার সেলফ এস্টিম, সেলফ ইমেজ, সেলফ পারসেপশন, এই নিজের সম্পর্কে নিজের যে চেতনা চিন্তার জায়গাটা, সেটা অনেক সময় ডিস্টার্ব থাকে। তখন আসলে এরকম একটা জায়গা তৈরি হয় যে আমার নিজের চাওয়া পাওয়া গুলো নিয়ে আমার নিজের মনেই একটা সন্দিগ্ধতা, একটা কনফিউশন তৈরি হয়, এবং সেটাই লং স্ট্যান্ডিং একটা টানা সময় ধরে কিন্তু আমার মধ্যে কাজ করে যেতে থাকে। আমি নিজেই একটা সম্পর্কে জড়াই, আমি নিজেই বুঝতে পারি না এই সম্পর্কটা থেকে আমি কি চাইছি। আমি একটা কোনো গোল সেট করছি, আমি নিজেই বুঝতে পারি না, আমি কনফিউশনের মধ্যে থাকি যে আমি এখান থেকে কি চাইছি। আমি কোনো একটা আহ কোর্সের মধ্যে নিজেকে নিয়োজিত করতে চাইছি, আমি খুব কনফিউজ থাকছি, আমি কি এটা করতে পারবো নাকি পারবো না। এই যে একটা নিজের যে ইমেজ নিয়ে নিজের, বা আমি নিজেকে কিভাবে পোর্ট্রে করতে চাইছি, আমার বাকি জীবনটাকে আমি কিভাবে দেখতে চাইছি, এই পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু একটা সন্দিগ্ধতার জায়গা, একটা আহ
কনফিউশন কিন্তু থাকে। এবং এই কনফিউশন গুলো এতটাই বাড়তে থাকে, বাড়তে বাড়তে কি হয়, আমি যদি সবকটা জায়গাতেই এরকম নিজেকে নিয়ে খুব ডিস্টার্ব থাকি, তাহলে কি হবে, যে আমার চারদিকে যে মানুষজন আছে তাদের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হতে শুরু করবে। আসলে তো আমি নিজেই কি চাই আমি নিজে বুঝতে পারছি না, আমি বোঝার চেষ্টা করে বুঝতে পারছি না। কারণ আমার কাছে ছোটবেলা থেকে আমাকে এভাবেই আর কি ইনভ্যালিডেট করতে করতে আমার মধ্যে এই জায়গাটা তৈরি হয়েছে। আমি নিজেকে নিয়ে খুব একটা সচেতন হতে পারিনি, নিজের জায়গাগুলোকে ঠিক করে বুঝতে পারিনি। তখন কি হয় বেসিক্যালি, যখন এই ব্যাপারটা আরো লং স্ট্যান্ডিং একটা সময়ের মধ্যে দিয়ে যেতে থাকে, তখন আমি আমার সম্পর্কগুলোকে খারাপ করতে শুরু করি। আমার বাড়ির লোকজনের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়, আমার ফ্যামিলির লোকজনের, আমার পারিপার্শ্বিকে যারা আছে তাদের সঙ্গে খারাপ হয়, আমার বন্ধুদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়। হুম। এবং তখন কাউকে একটা ডিপেন্ড করে আমি আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি। এরকম একটা জায়গাও অনেক সময় ইমোশনাল যে আনস্টেবিলিটির মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। আর যে মানুষটাকে আমি ভালোবাসছি তাকে আমার সবটার প্রয়োজন হয়, মানে আমি হয় পুরোটাই চাই অথবা তুমি আমার নয়, এরকম একটা ডাইকটমাস থিঙ্কিং, অর্থাৎ ব্ল্যাক এন্ড হোয়াইট থিঙ্কিং এর জায়গাটাতে কিন্তু আমরা চলে যাই। মানে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট থিঙ্কিং অনেক সময় করি, কিন্তু এই যখন ইমোশনাল আনস্টেবিলিটি জায়গাটা অনেক বেশি হয় তখন কিন্তু এই ডাইকটমাস থিঙ্কিং বা ব্ল্যাক এন্ড হোয়াইট থিঙ্কিং এর জায়গাটাতে চলে যায়। যে মানুষটা আমার কথা শুনবে, আমার মনের মতো করে চলছে বা আমার সঙ্গে যার মিল হচ্ছে তার সবটাই ভালো, ঠিক সেই মানুষটাই যখন আমার মনের মতো শুনছে না, আমার মনের মতো কথা বলছে না বা আমার মনের মতো তার বিহেভিয়ারটা হচ্ছে না, তখনই কিন্তু আহ, একটা ওর প্রতি একটা তীব্র ঘৃণাবোধ তৈরি হয় যে তুমি আমার নয়, হয় তুমি পুরোটাই আমার, না হলে তুমি আমার কেউ না। একটা মানুষের মধ্যে যে ভালো খারাপ মিলে যে সে মানুষটা হয়, তার মধ্যে যে ভালো খারাপ দুটো জিনিসই থাকতে পারে, এই জিনিসটা মেনে নেওয়ার জায়গায় আমি থাকি না। হ্যাঁ, এটা একটা মারাত্মক অসুবিধা তৈরি Frequent করে। হতে থাকে আর কি। ব্যাপারটা খুব ফ্রিকুয়েন্ট হতে থাকে, তাই তো? হ্যাঁ, এটা খুবই ফ্রিকোয়েন্ট হতে থাকে এটা। এবং বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে আমার অফিসে বসের সঙ্গে হতে পারে, আমার বাড়ির বাবা মায়ের সঙ্গে হতে পারে, আমার আহ, আহ, যে আমার পার্টনার তার সঙ্গে হতে পারে, আমার রোমান্টিক রিলেশনশিপ হতে পারে, আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে হতে পারে। আমার মনের মতো না হলে তুই খারাপ, সবটাই খারাপ, তার সবটাই খারাপ, এরকম একটা জায়গা। আবার মনের মতো হলেই মানে ও আমার কাছে সব, ওর কথাতেই আমি চলবো, এরকম একটা জায়গা তৈরি হয়। তো এটাকেই আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট থিঙ্কিং বলে থাকি। কিন্তু এই ব্ল্যাক আর হোয়াইটের মাঝে যে 50 শেডস অফ গ্রে আছে সেটাকে আমরা ধরি না। হ্যাঁ, ব্ল্যাক আর হোয়াইটের মাঝে তো আরো অনেক কটা স্পেকট্রাম আছে, সেগুলো মানে একটা মানুষের মধ্যে যে আরো অনেক কটা রং বেরঙের স্পেকট্রাম থাকে সেগুলোকে আমরা টাচ করি না, যাই না। বা যখন ইমোশনাল আনস্টেবল পার্সোনালিটির জায়গাটা যখন তৈরি হয় মেনলি, একটা তো মুডের সমস্যার কথা বললাম, যেটা কিছুটা সময় থাকে তারপর আবার ঠিকও হয়ে যায় অনেক সময়। কিন্তু যখন এটা আমাদের পার্সোনালিটির পার্ট হয়ে যায় তখন আমরা এটাকে ইমোশনাল আনস্টেবল পার্সোনালিটি বলে থাকি। তখন কিন্তু এই বিহেভিয়ারাল জায়গাগুলো আরো বেশি পরিমাণে উঠে আসে। হ্যাঁ, এর সঙ্গে আরো অনেক ধরনের ফিচার্স আমরা দেখতে পাই, যাদের মধ্যে ইমোশনাল আনস্টেবিলিটি লং টার্ম একটা লং স্ট্যান্ডিং একটা জায়গা থেকে থাকে, তাদের ক্ষেত্রে একটা ইম্পালসিভ বিহেভিয়ারের জায়গাটা তৈরি হয়। ইম্পালসিভ বিহেভিয়ার মানে হচ্ছে কি অ্যাক্ট অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট, অর্থাৎ আমার যখন যেটা মনে হচ্ছে আমি তখন সেটা করব। কখনো আমার কিছু একটা কিনতে ইচ্ছে করছে আমি কিনে নেবো, আমি তার আগা পাঁচতলা ভাববো না, কি করতে হয় না করতে হয় সেটা ভাববো না, আমি তার কনসিকুয়েন্সেস কি হতে পারে সেটা ভাববো না। আমার মনে হচ্ছে যে আজকে আমি কিছু একটা নেশাজাত দ্রব্য, আমার খুব ইমোশনালি ফ্রাস্ট্রেটেড ফিল হচ্ছে, মনে হচ্ছে আমি আর পেরে উঠছি না, তো ঠিক আছে আমি আজকে অত্যন্ত নেশা করে ফেললাম, এতটাই নেশা করে ফেললাম, অ্যালকোহল বা অন্য কোনো ড্রাগস আমি এতটাই নিয়ে ফেললাম যেখানে আমি মারাত্মক ভাবে এফেক্টেড হলাম, আমি সেই লিমিটটা সেট করতে পারলাম না। আবার এরকমও হতে পারে অনেক সময় ইমোশনাল, নিজের উপর নিজের কন্ট্রোলটা থাকছে না আর কি। নিজের উপর আমার কন্ট্রোল, এই যে আর্জ ইম্পালস, এই কন্ট্রোলের জায়গাটা অনেক সময় কিন্তু যখন লং স্ট্যান্ডিং ইমোশনাল আনস্টেবিলিটি থাকে তখন কিন্তু এই কন্ট্রোলের জায়গাটা অনেকটাই ব্যাহত হয়। হুম। এবং অনেক সময় এটা আবার জেনেটিক্যালিও আসে, মানে দেখা যায় যে ফ্যামিলির মধ্যেই এটা আছে, সেটা একরকম যেরকম জেনেটিক্যালিও আসে। আবার আমরা পড়েছি বান্ডুরা থিওরিতে সোশ্যাল মডেলিং এর মাধ্যমে যে ইমোশনটাকে আসলে কি করে রেগুলেট করতে হয়, এটাও তো আমরা শিখি আমাদের পারিপার্শ্বিক থেকে। তো সেই বান্ডুরার যে সোশ্যাল লার্নিং থিওরি আমরা পড়েছি, সেখান থেকে আমরা দেখি যে আমরা যখন কাউকে মডেলিং করছি তাকে দেখছি যখন ওরকম ইমোশনালি আনস্টেবল, সেই ইমোশনাল আনস্টেবলটা কিন্তু আমার মধ্যে অনেক সময় চলে আসে। অনেক সময় আবার হয় কি, এখন যে ইয়ং জেনারেশনস এর মধ্যে মানে 18 থেকে 25-30 বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে আমরা দেখতে পাই অনেক সময় রিস্কি সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে এনগেজড হয়ে পড়া অনেক সময়, সেটাও কিন্তু একটা ইমোশনাল আনস্টেবিলিটির পার্ট। যে আমি কিন্তু এই যে
ক্ষণিকের ইম্পালসের ওপর ভিত্তি করে তার উপর তার বশবর্তী হয়ে আমি কিন্তু অনেক সময় আনপ্রোটেক্টিভ সেক্সুয়াল অ্যাক্টিভিটির মধ্যে নিজেকে এনগেজ করে ফেলছি। তাতেও কিন্তু আমি ভাবছি না যে এই মানুষটার সঙ্গে সম্পর্কে গেলে কি অসুবিধা হতে পারে। হয়তো আমি এমন কিছু শেয়ার করে ফেলছি আমার ইন্টিমেট মুহূর্তগুলো ওর সঙ্গে, ফটো বা ভিডিও বা ক্যামেরায়, সেটাও কিন্তু আমাকে হয়তো পরবর্তীকালে সেটা আমাকে এফেক্ট করতে পারে। এরকম বিভিন্ন ধরনের রিস্কি অ্যাক্টিভিটিস, বা হয়তো আমি প্রচন্ড জোরে গাড়ি চালাচ্ছি, নিজের ভালো মন্দের কথা ভাবছি না, এরকম কিন্তু প্রচুর আমরা ইমোশনাল আনস্টেবিলিটির মধ্যে দেখতে পাই। আবার অনেক সময় দেখি যখন এই ইমোশনাল আনস্টেবিলিটি গুলো খুব আরো মাথাচাড়া দিয়ে যাচ্ছে, যখন সেটা আমার সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে, তখন হয়তো কখনো কখনো রাগের বশে নিজেকে আঘাত করে ফেলছি, কখনো একবার একটা জোরে ঘুষি মেরে দিচ্ছি দেওয়ালে, আমি কখনো মাথা ঠুকছি, আমি কখনো নিজেকে কষ্ট দিচ্ছি। এরকম বিভিন্ন ধরনের আর কি বিহেভিয়ারাল প্রবলেমস আমরা প্রায় দেখে থাকি। এবং এই ইমোশনাল আনস্টেবিলিটি চলতে চলতে একসময় বুকের মধ্যে একটা ফাঁকা ভাব অনুভূত হয়, মানে যেন বুকের মধ্যে যেন দুদু করছে, বুকের মধ্যে যেন খাঁ খাঁ করছে, হ্যাঁ, আমার মধ্যে যেন একটা একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, আহ একটা একটা ফাঁকা ফাঁকা লাগা, একটা এমটিনেস আমার মধ্যে কাজ করছে। এরকম জায়গাও কিন্তু অনেক সময় আমরা দেখি যখন একটা লং স্ট্যান্ডিং ইমোশনাল আনস্টেবল পার্সোনালিটি কখনো তৈরি হয়। এই মোটামুটি ইমোশনাল আনস্টেবিলিটির লক্ষণ, যেগুলো আমরা রোজকার জীবনে অনেক সময় অনেকের মধ্যে আমরা দেখতে পাই। মানে আমাদের পারিবারিক পরিবেশটা প্রচন্ড ভাবে ম্যাটার করে আর কি। মানে আমরা একদমই। কিরকম ভাবে দেখছি আমাদের চারপাশের মানুষগুলোকে, যারা আমাদের ক্লোজ, তাদেরকে কিভাবে দেখছি, সেগুলো মানে খুব ম্যাটার করে আর কি। আর যেটা আরেকটা জিনিস আমরা যেটা বুঝতে পারলাম, যে এক্ষেত্রে একটা আমাদের ব্যক্তিত্বের যে একটা মানে বিকাশের ক্ষেত্রেও কোথাও গিয়ে একটা মানে সমস্যা, কি বলবো এটাকে আমরা। হ্যাঁ, অনেক সময় যদি এটা আমরা তখনই এটাকে সমস্যা বলবো যদি এটা আমাদের জীবনের তিনটে ক্ষেত্রকে এফেক্ট করে। একটা হচ্ছে কি আমার ব্যক্তিগত জীবনকে খুব এফেক্ট করছে, মানে আমি নিজে ভালো থাকছি না। আমার সামাজিক জীবনকে যখন, মানে আমার পারিপার্শ্বিকে যারা রয়েছে সেটাকে যখন এফেক্ট করছে, আমার বন্ধু বান্ধব, আমার সবাইকে যখন এফেক্ট করছে, আমার রিলেটিভস, তারা সবাই যখন এটা দ্বারা এফেক্টেড হচ্ছে, এবং আমার অকুপেশনাল লাইফ, আমার কাজের জায়গা যখন কোনোভাবে এটার মাধ্যমে হ্যাম্পার্ড হচ্ছে, তো সেটাও কিন্তু আর কি বেসিক্যালি তখন একটা আমাদের একটা ব্যক্তিত্বের মধ্যে চলে আসে। এবং যদি এটাকে ব্যক্তিত্বের সমস্যা বলে আমাকে ধরতে হয়, তাহলে কিন্তু দেখতে হবে এটা যেন অ্যাডোলেসেন্স পিরিয়ড থেকে যেন শুরু হয়। যদি দেখি আমরা এটা অ্যাডোলেসেন্স পিরিয়ড থেকে শুরু হয়েছে, মানে 14-15 বছর বয়স থেকে, তখন থেকে এই ইমোশনাল আনস্টেবিলিটি তৈরি হয়েছে এবং এটা একটা টানা চলে আসছে এবং ইয়ং অ্যাডাল্টহুড অব্দি চলে আসছে। এই বয়সটাতে তো এমনি অ্যাডোলেসেন্স পিরিয়ডে আমাদের একটা টর্মিল হয়েই থাকে, ইমোশনাল টর্মিল হয়েই থাকে, কিন্তু এই টর্মিলটার থেকেও এটা একটু আলাদা। একটা লং স্ট্যান্ডিং একটা টর্মিল কাজ করছে, যেখান থেকে সেটা কিন্তু আমাদের একটা ইয়ং অ্যাডাল্টহুড অব্দি তার একটা লং টার্ম আমরা এফেক্ট দেখতে পাচ্ছি, এবং তারপরেও এটা কন্টিনিউড হয়। তো এটা পার্সোনালিটির একটা পার্ট হয়ে যায়, সেটা এফেক্ট করে। এই ইমোশনাল ইনস্টেবিলিটি নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা করতে পারেন, এবং আমরা সেটা আর কি উত্তর দেবার। আমরা খুবই আনন্দিত হব যদি কারো কিছু প্রশ্ন থাকে, জানার থাকে এই বিষয়টা নিয়ে, সেটা তো আমরা আলোচনা করবো অবশ্যই। একদম। তো এটা তো এবার আরেকটা প্রশ্ন খুব সচরাচর ভাবে দেখা যায়, সেটা হচ্ছে মানে এই যারা ইমোশনাল ইনস্টেবল মানে বা মানে একটা এই জায়গাটার মধ্যে থাকে, ইমোশনাল একটা টার্মোয়েলের মধ্যে থাকে, তাদেরকে আমরা তাদের মনের মধ্যে কি চলছে সেটা তো শুধু তারাই জানে আর কি। তারা তো, এবং সেটা তাদের প্রকাশটাও তাদের এক এক সময় এক এক রকম ভাবে হয়ে থাকে, সেখান থেকে আমরা যারা দেখছি তারা এক এক রকম ভাবে আমরা পারসিভ করি ব্যাপারটাকে, তাদেরকে হয়তো ভুলভাবে পারসিভ করি। এটা একটা তো দেখা যায়। এবার মানে ভেতর থেকে মানে বোঝা তো খুব মানে একটা মানে কঠিন কাজ, কিন্তু আমরা বাইরে থেকে দেখে কি তাদেরকে কখনো বুঝতে পারি যে এই মানুষটার মধ্যে একটা তারা এটা সে ইমোশনালি একটা আনস্টেবল অবস্থায় রয়েছে? ঠিকই, আমরা বুঝতে পারি অনেক সময় বাইরে থেকে, যদি দেখি ওর কাজকর্মের মধ্যে। আমরা তো বেসিক্যালি মানুষের মন, অনেকেরই একটা ভুল ধারণা থাকে সাইকোলজিস্ট হয়তো মানুষের মন পড়তে পারে বা মনের মধ্যে কি চলছে সেটা বুঝতে পারে। হ্যাঁ, আসলে কোনো সাইকোলজি বা সাইকোলজি ছাড়াও আরো কোনো সাবজেক্টের মাধ্যমে কার মনের মধ্যে কি চলছে সেটা বোঝা পসিবল নয়। আমরা কিছু বিহেভিয়ারাল ইন্ডিকেটর আমরা দেখতে পারি, যে বিহেভিয়ারাল ইন্ডিকেশনস গুলো দেখে আমরা বুঝতে পারি যে কারোর মধ্যে একটা ইমোশনাল আনস্টেবিলিটি
আহ, একটা লং টার্ম সময় ধরে ওর মধ্যে কন্টিনিউড হচ্ছে, এটা আমরা বুঝতে পারি। যেরকম যে উদাহরণগুলো আমি বলছিলাম একটু আগেই, যে কেউ হয়তো খুব সম্পর্কের মধ্যে খুব তাড়াতাড়ি সম্পর্ক ভাঙছে, তৈরি করছে, এরকম একটা হচ্ছে, এবং একটা মেন্টাল কনফিউশনের মধ্যে প্রায় আছে, প্রায় কনফিউজড, নিজেকে নিয়ে, নিজের আইডেন্টিটিটাকে নিয়ে, নিজের ইমেজকে নিয়ে খুবই ডিস্টার্বড হয়ে রয়েছে। এবং আমরা যখন দেখতে পাবো যে এই যে রিস্কি অ্যাক্টিভিটি গুলোর কথা যেগুলো আমি মেনশন করলাম, যেরকম খুব স্পেন্ডিং করছে বিভিন্ন ভাবে, বা খুব অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল, ড্রাগ কোনো কিছু কনজিউম করছে, ইম্পালসের বেশি, ভাবনা চিন্তা করে নয়, বা কখনো রিস্কি সেক্সুয়াল অ্যাক্টিভিটির মধ্যে এনগেজ হচ্ছে, কখনো তার মধ্যে একটা মুড প্রচন্ড ফ্লাকচুয়েট করছে, হ্যাঁ, বা একটা অন্যতম একটা বড় সমস্যা হচ্ছে রাগের সমস্যা। আমরা অনেক সময় দেখতে পাই প্রচন্ড রাগের যে জায়গাটা, ইন্টেন্স অ্যাঙ্গার, হ্যাঁ, সেটা সেই অ্যাঙ্গারের কারণে এমন কিছু করে ফেলছে যেটা অনেক সময় একটা নিজেকে ইনজুরি করে ফেলছে, যেটাকে আমরা সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার বলি। এটার সঙ্গে কিন্তু আত্মহত্যার একটা খুব ডিফারেন্স রয়েছে, সম্পর্ক রয়েছে, আবার ডিফারেন্স রয়েছে। এই যে ইনজুরিয়াস বিহেভিয়ার গুলো, যেটাকে আমরা NSSI বলে থাকি, নন সুইসাইডাল সেলফ ইনজুরি, অর্থাৎ এই সেলফ ইনজুরির উদ্দেশ্য কিন্তু সুইসাইড করা নয় বা আত্মহত্যা করা নয়। এই ইনজুরির উদ্দেশ্য হচ্ছে কি, আমার মধ্যে যে ইম্পালসটা হচ্ছে, সেই ইম্পালসটাকে আমি কন্ট্রোল করতে পারছি না, সেটাকে যদি আমি কোনোভাবে বের করতে পারি তাহলে কিন্তু আমার স্বস্তি লাগছে। এরকম বিভিন্ন মানুষের মধ্যে তার বিভিন্ন রকম ভাবে কিন্তু তার বহিঃপ্রকাশ এই নন সুইসাইডাল সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার গুলোকে আমরা দেখতে পাই। কেউ হয়তো দেওয়ালে মাথা ঠুকছে, কেউ হয়তো হাত দিয়ে ঘুষি মারছে, কেউ হয়তো আবার হাতটাকে কেটে রক্ত বের করানোর চেষ্টা করছে, কিন্তু তার উদ্দেশ্য কখনোই কিন্তু আত্মহত্যা থাকে না। হ্যাঁ, ম্যাক্সিমাম সময় আমরা এই ইমোশনাল আনস্টেবিলিটির ক্ষেত্রে কিন্তু এই ধরনের জায়গাগুলো অনেক সময় দেখতে পাই। আবার অনেক সময় কেউ হয় কি, গরম সিগারেটে ছ্যাঁকা দিয়ে নিজেকে পুড়িয়ে ফেলছে, মানে ওর মধ্যে ইমোশনাল টর্মিলটা এতটাই বেশি হচ্ছে। যদি ভাব যে একটা মানুষ যদি তার মুডটা একটা নর্মাল কন্ডিশনে চলছে, হঠাৎ করে ও মানে মাটির উপর দিয়ে গাড়িতে করে যাচ্ছে, ওকে আমি হঠাৎ নাগরদোলায় চাপিয়ে দিলাম আর বন বন করে ঘোরাতে থাকলাম। হ্যাঁ, ইমোশনাল আনস্টেবিলিটি আসলে এই টর্মিলটা, এই রোলার কোস্টার লাইফ একটা আমাদেরকে দেখিয়ে যায়, যে রোলার কোস্টার লাইফটা কিছু সময় হয়তো একদিন দুদিন ভালো লাগে, কিন্তু সেটা যদি কেউ যদি সারাদিন রোলার কোস্টার একটা নাগরদোলায় চড়তে থাকে ইমোশনালি, তার কাছে সেটা কতটা কষ্টের, মানে তার যে তার যে ফিলিংস এর জায়গাটা, সেটা হয়তো যে উপলব্ধি করে সেই বুঝতে পারে, বাইরে থেকে সত্যি সেই জায়গাটাকে বোঝা পসিবল নয়। কিন্তু কিছু ক্ষেত্রে আমরা এটাকে অনেকটা কন্ট্রোল করতে পারি, এই বিহেভিয়ারাল জায়গাগুলোকে, এই সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার গুলোকে, এগুলোর অন্য রকম ভাবে যদি তার কোনো বহিঃপ্রকাশ করানো যায়, আর সেটা কিন্তু অনেক সময় হেল্পফুল হয়। মানে এই আর্টসটা আসছে, এই আর্টসটাকে যদি আমরা অন্যদিকে সরিয়ে দিতে পারি, চ্যানেলাইজ করতে পারি, তাহলে হয়তো এই নন সুইসাইডাল সেলফ ইনজুরিয়াস জায়গাগুলো থেকে অনেক সময় কিন্তু নিজেকে ঠিক রাখা যায় বা একটু বেটার রাখা যায়। হুম, এই যে আমাদের লাইভে সেলফ, দেখছেন এখন 12 জন আচ্ছা, দেখছেন। যদি আমাদের কারো একটা প্রশ্ন হচ্ছে, কোশ্চেন এসছে কোনো, হ্যাঁ, হাউ টু ওভারকাম দিস ইমোশনাল ইনস্টেবিলিটি। তো আমরা আমরা এটা নিয়ে কথা বলবো পরবর্তীকালে অবশ্যই। আজকে হ্যাঁ, মানে আমাদের যত আলোচনা আরো দীর্ঘায়িত হবে তত আমরা কথা বলবো। তো তার আগে আমার আরেকটা প্রশ্ন মাথায় এলো, এই যে তুই বললি যে এই যে আমাদের সেলফ ইনজুরির একটা ব্যাপার চলে আসে হ্যাঁ, আমাদের সেই টার্মালটাকে আমাদের চ্যানেলাইজ করার জন্য। হুম, তো এটাকে অনেকে আমরা একটা অ্যাটেনশন সিকিং মানে বিহেভিয়ার বলে আমরা অনেকে মানে একটা অভিহিত করে থাকি। তো এটার সাথে এই যে অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার এর সাথে এই যে ইমোশনাল টার্মাইলের ব্যাপারটা কতটা, মানে এর ডিফারেন্স কতটা, বা এটাকে আদৌ তার সাথে অ্যাটেনশন সিকিং কিছু বিহেভিয়ার এর মধ্যে থেকে থাকে যারা এই ইমোশনাল ইনস্টেবিলিটির মধ্যে থাকে? একটা কথা এখানে খুব ইম্পর্টেন্ট। আসলে আমরা সবাই না সামাজিক প্রাণী, তাই না? আমরা সবাই তো সামাজিক প্রাণী, মানুষ একটা সমাজবদ্ধ জীব। কিন্তু যেটা হয় কি, আমরা সবাই অ্যাটেনশন সিক করতে চাই। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে অ্যাটেনশন সিক করতে চায় না। হ্যাঁ, অ্যাটেনশন সিকার কিন্তু আমরা সবাই। এবার ব্যাপারটা কি হয়, আমাদের সবার এক্সপ্রেশনের প্যাটার্নটা আলাদা। আমরা সবাই তো চাই আমাদেরকে লোক অন্যজন রেকগনাইজ করুক, আমাদের লোকে পাত্তা দিক, লোকে পছন্দ করুক। কিন্তু এই অ্যাটেনশন সিকিং কিন্তু এই যে নিজেকে আঘাত করে, নিজেকে কষ্ট দিয়ে কিন্তু যদি বলা হয় যে অ্যাটেনশন সিক করা হচ্ছে, হয়তো সেই মানুষটাকে আসলে ঠিক করে বোঝা হয় না। কিন্তু আমার মনে হয় যে মানুষটাকে ইনভ্যালিডেট করা হয়। তো ইমোশনাল আনস্টেবিলিটির কারণে অ্যাটেনশন সিকিং হয় না আসলে।
হয়তো সেই মানুষটার মধ্যে, যে মানুষটার মধ্যে ইমোশনাল আনস্টেবিলিটি রয়েছে, তার মধ্যে হয়তো অন্য মানুষের থেকে, যে মানুষটার থেকে ও ভালোবাসা পেতে চাইছে, যে মানুষটার থেকে ও আদর স্নেহ পেতে চাইছে, সেই মানুষটার থেকে হয়তো পাচ্ছে না ঠিকভাবে, কিন্তু তার কারণে কেউ অ্যাটেনশন সিক করার জন্য হাত কাটছে বা এরকম কিছু, এই বিহেভিয়ারটা কিন্তু নয়। যদি কারোর মধ্যে এই ধরনের সেলফ ইনজুরিয়াস, নন সুইসাইডাল সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার দেখা যায়, তাহলে সেক্ষেত্রে তার কাউন্সেলিং, সাইকোথেরাপির সাহায্য নেওয়া এবং বাড়ির লোকেদের তার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল হওয়া, তাকে কোনোভাবেই অ্যাটেনশন সিকিং বলে একটা তকমা দিয়ে দেওয়া, দাগ দিয়ে দেওয়া, এটা না করাটাই মনে হয় যে কম্পারেটিভলি আর কি বেটার একটা জায়গা হয়। কারণ কি, অ্যাটেনশন সিক করতে তো আমরা সবাই চাই, তাই না? মানে অ্যাটেনশন সিক করবো নাই বা কেন? আমরা তো তৈরি হয়েছি, ইভলিউশনারি তৈরি হয়েছি যে উল্টো দিকের মানুষটার থেকে আমার যে মনোযোগ যেটা দরকার, যেটুকু মনোযোগ দরকার সেটা প্রয়োজন হয়। আবার অন্য একটা এই ইমোশনাল আনস্টেবিলিটির সঙ্গে কানেক্টেড একটা জায়গা রয়েছে, যেখানে বেসিক্যালি হয় কি, অনেক সময় আমরা দেখি একটা পার্টিকুলার কিছু, আরো কিছু কিছু পার্সোনালিটি ডিসঅর্ডারের জায়গা রয়েছে, যখন সেটা বাড়াবাড়ির পর্যায়ে যায়, সেরকম কিছু ক্ষেত্রে অনেক সময় প্যাথোলজিক্যাল লেভেলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। বাট সেক্ষেত্রেও আমি বলবো, এই অ্যাটেনশন সিকিং, এই তকমাটা দেখে দেওয়াটা কিন্তু আসলেই, বা সেই মানুষটার যে ইমোশনসটা, সে একটা মানুষ যখন নিজেকে নিজে আঘাত করছে, নিজেকে নিজে কষ্ট দিচ্ছে, সেখানে কিন্তু অ্যাটেনশন সিক করার জায়গা থাকে না খুব একটা। তার কারণ কি, ও তো নিজেকে আঘাত করছে, কে চায় নিজেকে কষ্ট দিতে? এই পৃথিবীতে কেউ তো চায় না নিজেকে কষ্ট দিতে। এটা একটা ওর আনহেলদি কোপিং মেকানিজম হতে পারে রাদার। মানে ওর যে মধ্যে যে ডিস্ট্রেসটা হচ্ছে, সেই ডিস্ট্রেসটাকে ও যে কোপিং মেকানিজমটা ইউজ করছে, যেভাবে ও সেটার সঙ্গে মোকাবিলা করার চেষ্টা করছে, সেটা হয়তো ওর ভুল। সেটা ভুল বলবো না, ও হয়তো আনহেলদি একটা ওয়ে। ও তো কোপ করছে, ওটা তোর কাছে কোপ করার মেকানিজম, সে ছাড়া তো কোপ করতে পারছিল না, ওটা হচ্ছে আনহেলদি কোপিং মেকানিজম। তো আমাদের চেষ্টা করতে হয় সবসময় যে এই আনহেলদি ভাবে যে ওর ইমোশনাল টর্মিলটাকে, ওর মধ্যেকার যে কনফ্লিক্ট গুলো, ওর মধ্যে যে যন্ত্রণাগুলো তৈরি হচ্ছে, যে না পাওয়ার যন্ত্রণা, হারানোর যন্ত্রণাগুলো তৈরি হচ্ছে, সেগুলোকে যাতে একটা হেলদি কোপিং মেকানিজম ওর জন্য ক্রিয়েট করা যায়, হেলদি এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায়, যে হেলদি এনভায়রনমেন্টে ও নিজেকে আর কি আরো বেটার ওয়েতে এক্সপ্রেস করতে পারবে, নিজেকে আরো ভ্যালিডেট করতে পারবে। সো সেটা ওর জন্য মোর হেল্পফুল হয়। ঋজুব্রত, তোর মিউট আছে ফোনটা। হ্যাঁ, এবার আমার আরেকটা প্রশ্ন আমার মাথায় এসছে, মানে মাথায় আসছে, সেটা হচ্ছে এই যে তুই মানে বলছিস যে যখন আমরা ইমোশনালি ইনস্টেবল মানে আনস্টেবল থাকি, তখন আমাদের মধ্যে একটা প্রচন্ড রকমের মানে ড্রাগ ইনটেক করার প্রবণতা দেখা যায়। আমরা হয়তো আগের থেকে বলবো সাবস্টেন্স ইনটেক করা। হ্যাঁ, সাবস্টেন্স ইউজ করার, তো এইটা মানে সাবস্টেন্স ইউজ করার ফলেও কি এই আমাদের মধ্যে এই ইমোশনাল ইনস্টেবিলিটিটা দেখা যেতে পারে? মানে এটা প্রচন্ড রকম ভাবে সাবস্টেন্স আমি ইউজ করার পর আমার মধ্যে এই ব্যাপারগুলো আরো বেশি রকম ভাবে দেখা দিচ্ছে, এরকম কিছু? এটা একটা ভিসিয়াস সাইকেল। কিরকম? এটা একটা গোলাকার চক্র। মানে আমার আসলে ইমোশনাল আনস্টেবিলিটি হলো, তখন সেই ইমোশনাল আনস্টেবিলিটিকে ভালো করার জন্য আমি কোনো একটা সাবস্টেন্স ইনটেক করলাম, সেই সাবস্টেন্স ইনটেক করার ফলে আমার মধ্যে একটা একটা কিক আমি পেলাম, এবং সেই কিকটা পাওয়ার পরে আবার আমি ইমোশনালি আনস্টেবল হয়ে পড়লাম। তারপরে কিছুটা যখন সেই সাবস্টেন্সের যে এফেক্টটা সেটা যখন কেটে গেল, তখন কিন্তু আবার আমি ডিপ্রেসড হয়ে পড়লাম। তো এটা একটা ভিসিয়াস সাইকেলের আকারে অনেক সময় কাজ করে। এবং বিভিন্ন রকম যে সাবস্টেন্সের নেশা আসলে তো আমাকে কিছুটা সময়ের জন্য দুঃখ ভুলিয়ে রাখতে সাহায্য করে, এটাও এক্ষেত্রে এটা একটা আনহেলদি কোপিং মেকানিজম, অনেকেই এটাকে ব্যবহার করেন। এটাও একটা আনহেলদি কোপিং মেকানিজম হিসেবে। আসলে সাবস্টেন্স ইউজ করলে হয়তো কিছুটা সময়ের জন্য সেই দুঃখগুলো, সেই ইমোশনাল টর্মিল গুলোকে ভুলে থাকা যায়, একটা হাইতে পৌঁছানো যায়, কিন্তু যখনই সেই সাবস্টেন্সের এফেক্টটা কেটে যায়, তখনই কিন্তু আবার ও এতটা নিচে ফেলে দেয়, সেখান থেকে উঠে আসা আসলে কঠিন হয়ে পড়ে। রাইট। এবার আমরা যেটা এতক্ষণ ধরে আমাদের আলোচনায় যেটা আমরা মানে বোঝার চেষ্টা করলাম যে এই ইমোশনাল ইনস্টেবিলিটিটা কি, তারপর আমরা কি রকম ভাবে বুঝতে পারি, এবং আমাদের দৈনন্দিন জীবনে এটা কিরকম ভাবে আমাদের মধ্যে প্রভাব বিস্তার করে থাকে, এবং সেটা বেশিরভাগটাই নেগেটিভ, মানে ব্যাপারটা নেগেটিভলি আমাদের মধ্যে প্রভাব বিস্তার করছে, এবং আমাদেরকে লোকে ভুলভাবে ইন্টারপ্রেট করছে এরকম। এবং খুব সুন্দরভাবে সম্পর্কের জায়গাটাতে তুই বললি যে সেখানে সম্পর্কের জায়গাটাতে আমার মনে হচ্ছে যে আমি এই সম্পর্কের মধ্যে এখন ভালো কাটাচ্ছি, তো আমার খুব ভালো সময় যাচ্ছে, মানে কিছু একটা ঘটনা ঘটলো,
তার ফলে আমি সেই ব্যাপারটা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসতে শুরু করলাম। এই ব্যাপারটার, এই ধরনের বিষয় আমাদের ডেইলি লাইফে এবং আমাদের কাজের ক্ষেত্রে, আমাদের মানুষের সাথে সোশ্যাল যে জায়গাগুলোতে এফেক্ট করছে। এবার যদি আমি আসি যে আজকে আমরা যে সময় দাঁড়িয়ে রয়েছি, এই একটা সোশ্যাল মিডিয়ার যুগ আছে, মানে খুব একটা রিলস এর যুগ বলা যায়, এটা খুব তাড়াহুড়ো চলছে। তো এই জায়গাটা আহ মানে কিভাবে এফেক্ট ফেলছে আমাদের এই ইমোশনাল এই জায়গাটাকে, এবং সেটা কিভাবে একটা ইনস্টেবল, একটা মানে আনস্টেবল জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছে এই প্রচন্ড রকম ভাবে একটা তাড়াহুড়োর মোমেন্টে, মুহূর্ত আর কি। মানে মোদ্দা কথা আমি জানতে চাইছি যে এই সোশ্যাল মিডিয়া যেটা আজকের দিনে দাঁড়িয়ে যে মানে ছোট থেকে বড় প্রত্যেকে খুব বেশি রকম ভাবে আমরা এটার সাথে অভ্যস্ত, এবং আমরা না চাইতেও আমাদের এটার সাথে যুক্ত থাকতে হয়। তো সেটা আমাদেরকে কিভাবে একটা এফেক্ট আমাদের মধ্যে ফেলছে? সোশ্যাল মিডিয়ার বা ফোন, ইন্টারনেট, এই যে পুরো বিষয়টা, এটা না একটা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এই নিয়ে তো আমাদের মনে অনেক সময় কোশ্চেন ওঠে। ঠিক একই রকম ভাবে এটা একটা বিজ্ঞানের আশীর্বাদও আর একটা বিজ্ঞানের অভিশাপও। কিরকম ভাবে আমি যদি একটা জিনিস বোঝার চেষ্টা করি, তাহলে এটা বুঝতে গেলে কিন্তু আমাদের এই ইমোশনাল ইন্টেলিজেন্সের জায়গাটা বেটার বেটার বুঝতে হবে, যে ইমোশনাল ইন্টেলিজেন্স এই কনসেপ্টের জায়গা থেকে গোল্ডম্যান যেটা দিয়েছেন আর কি, ইমোশনাল ইন্টেলিজেন্সের কনসেপ্ট। ইমোশন না আমরা ছোট থেকে শিখি। আসলে ইমোশন প্রথম আমরা আইডেন্টিফাই করতে শিখি, তারপর ইমোশনস গুলোকে আমরা নিজের মতো করে পারসিভ করতে শিখি। উল্টো দিকের মানুষটার মধ্যে কি ইমোশনস কাজ করছে সেগুলোকে আমরা বোঝার চেষ্টা করি, নিজের ইমোশনস গুলোকেও আইডেন্টিফাই করি এবং নিজের ইমোশনস গুলোকে ম্যানেজ করতে শিখি। সোশ্যাল মিডিয়া থেকে কি হয়, আজকে একটা 2 বছরের বাচ্চা যে রিলস দেখে, একটা 15 বছরের বাচ্চাও সেম রিলস দেখে, আবার একজন 28 বছরের অ্যাডাল্ট মানুষ সেম রিলস দেখে, আবার একজন আমাদের বাবা কাকার বয়সীরাও কিন্তু সেম রিলস দেখছে। তাহলে যে আমরা ছোটবেলা থেকে যে একটা বাউন্ডারির মধ্যে আমরা শিখেছি যে এই বিষয়ে, এই বয়সের জন্য এই জিনিসটা, এই সময়ের জন্য এই জিনিসটা, এই ইমোশনাল বিহেভিয়ার গুলো, ইমোশনাল কোচিং গুলো যেগুলো আমরা শিখছি আসলে ফোন থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, মোবাইল থেকে, টিভি থেকে, যেগুলো আমরা শিখছি রোজকার জীবনে, অর্থাৎ স্ক্রিন থেকে যেটা আমরা শিখছি, তাতে কি হচ্ছে না, আমরা বুঝছি না এটার ভালো মন্দটা কি। আমাদের কাছে যে কন্টেন্ট আসছে সেই কন্টেন্টটাকেই কিন্তু আমরা গ্রাস্প করছি। এবং সেই গ্রাস্প করার জন্য যে আমার ইমোশনাল ম্যাচুরিটি অলরেডি তৈরি হয়েছে কিনা, আমার আমার মেন্টাল ম্যাচুরিটির জায়গাটা ডেভেলপ করেছে কিনা, সেটা সম্পর্কে কিন্তু আমি ওয়াকিবহাল নেই। তার ফলে কি হচ্ছে, যে বয়সে যেটা শেখার দরকার সেটা শিখছি না। তো তার কারণে আমার মধ্যে একটা বাউন্ডারি ভায়োলেশন হচ্ছে। আমার যে স্টেপ ওয়াইজ একটা আমার যে ডেভেলপমেন্ট, একটা ইমোশনাল ডেভেলপমেন্ট, একটা কন্টিনিউয়াস প্রসেস, একটা নির্দিষ্ট বয়স অনুযায়ী আমার ইমোশনাল কোচিং হতে হতে আমি শিখছিলাম, পরিবেশ থেকে এই বয়স এটা শেখার দরকার, সেই অনুযায়ী আমার সোসাইটির সঙ্গে আমি যখন এক্সপোজড হচ্ছিলাম তখন শিখছিলাম। আসলে এখন এই এক্সপোজারটা এমন বাউন্ডারি ভায়োলেটেড হয়ে এক্সপোজড আমরা হয়ে পড়ছি বিভিন্ন রকমের কন্টেন্টে, এবং সেই কন্টেন্টের কোনো কিন্তু লিমিট নেই, তার কিন্তু কোনো সীমানা নেই, আর তার কিন্তু কোনো শেষ নেই। এই কন্টেন্টের লিমিটেশনস না থাকার কারণে একটা 2 বছরের বাচ্চা যখন একটা সেক্সুয়ালি প্রভোকেটিভ কন্টেন্ট দেখছে, বা একটা 4 বছরের বাচ্চা যখন একটা সেক্সুয়ালি প্রভোকেটিভ কন্টেন্ট দেখছে, তার মনের মধ্যেও কিন্তু সেগুলো, তার মনের কনসিয়াস আনকনসিয়াসের মধ্যেও কিন্তু তার একটা গভীর প্রভাব বিস্তার হচ্ছে। এবং তখন যে ওর ইমোশনাল অ্যারাউজালটা হচ্ছে সেটাকে ম্যানেজ করার মতো তার কিন্তু তখনও যে কোপিং স্ট্র্যাটেজি গুলো তৈরি হয়ে ওঠেনি। এটাও কিন্তু এখন আমরা কিন্তু এটাকেও একটা এই সোশ্যাল মিডিয়ার এক্সপোজার বা স্ক্রিনের এক্সপোজার বা বিভিন্ন রকম যে এজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এক্সপোজারের জায়গাগুলো, সেগুলোকেও কিন্তু এর কারণ হিসেবে, ইমোশনাল আনস্টেবিলিটির কারণ হিসেবে কিন্তু কনসিডার করতে পারি। মানে যেহেতু আমরা এই সোশ্যাল মিডিয়ার এই জায়গাটা নিয়ে কথা বলছি, সেখান থেকে আমার মনে হলো যে যেখানে আমরা এখন প্রচন্ড রকম ভাবে দেখতে পাই যে ডেটিং অ্যাপস এর ইউজ এবং রিলেশনশিপের জায়গাটাতেই ইমোশনাল ইনস্টেবিলিটি জায়গাটা প্রচন্ড রকম ভাবে এফেক্ট করে। তো এই ডেটিং অ্যাপস এই জায়গাটাতে মানে এগুলো কি অনেক রকম ভাবে আমাদেরকে মানে ইমোশনাল মানে একটা ইনস্টেবিলিটি জায়গাতে নিয়ে যায়, যেখানে আমরা আমাদের মানে একটা জায়গায় স্টিক করে থাকার যে আমাদের একটা মানে জায়গাটা, সেখান থেকে আমরা ওই জিনিসটাকে চ্যানেলাইজ করতে পারি না। ফলত আমরা ঠিক জায়গায় আমরা যাচ্ছি কিনা সেই জায়গাটা বোঝার আমাদের মধ্যে সেই এবিলিটিটা তৈরি হয়ে ওঠে না। এই জায়গাটা কি কখন তৈরি হয়?
হয় অনেক সময়। আসলে কি হয়, যেটার কথা আমরা একটু আগে ডিসকাস করছিলাম, ইম্পালসিভিটির কথা, অ্যাক্ট অন দ্য স্পার অন দ্য মোমেন্টের কথা, অর্থাৎ যখন যা মনে হলো তাই। আসলে এই সোশ্যাল মিডিয়া বা ফোন, ইন্টারনেট এবং এর ফলে আমরা একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডের একটা পার্ট হয়ে গেছি। একটা পৃথিবীটা একটা ভার্চুয়াল ভিলেজ হয়ে গেছে দাদা। তাতে কি হয়েছে, আমাদের কাছে আসলে অনেক অপশনস অ্যাভেলেবেল হয়ে গেছে। হ্যাঁ, আমরা আগে দেখতাম একটা লং ভিডিও, কিন্তু যবে থেকে রিলস এসছে তবে থেকে যদি আমরা দেখি, তাহলে এখন কিন্তু আমরা আর বড় ভিডিও দেখি না, আমরা কিন্তু এখন সবাই রিলস বানাতে এবং রিলস দেখতে অভ্যস্ত হয়ে গেছি। কারণ কি? তার কারণ হচ্ছে গিয়ে, আমার যদি কন্টেন্টটা না পছন্দ হয় তাহলে কিন্তু আমি চেঞ্জ করে অন্য কন্টেন্টে যেতে পারি। কিন্তু আগে যখন আমরা ছোট ছিলাম, আমরা কি দেখতাম, আমরা বারবার টিভিতে চ্যানেল চেঞ্জ করলেই কিন্তু বকা খেতাম, তাই না? রিমোটের বারবার চ্যানেল চেঞ্জ করলে, অ্যাডের সময় চ্যানেল চেঞ্জ করলেও আমাদের বাড়িতে আমরা বকা খেতাম। বাট এখন তো আমার একটা 20 সেকেন্ডস এর রিল দেখার পরে যদি আমার পছন্দ না হয়, আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে চেঞ্জ করে দিচ্ছি এবং পরের কন্টেন্টে চলে যাচ্ছি। সেটা না হলে আরেকটা, সেটা না হলে আরেকটা। সো এই যে যখনই কারোর সঙ্গে আমার একটা ম্যাচ হচ্ছে না, যখনই আমার সঙ্গে কোথাও কিন্তু একটা কোথাও না কোথাও মতের অমিল হচ্ছে, হয়তো 9টা ম্যাচ করছে, একটা ম্যাচ করছে না, যে একটা ম্যাচ করছে না, তখন কিন্তু আমি একটা অন্য অপশনসে চলে যাচ্ছি। এই অন্য অপশনে চলে যাওয়াটা, সেটা কিন্তু আমাদেরকে মারাত্মক রকম ভাবে কিন্তু সেটা এফেক্ট করছে। এবং এই যে প্যাটার্নটা তৈরি হচ্ছে ছোটবেলা থেকে, আমার লার্নিং এর মধ্যে, আমার কগনিশনের মধ্যে যে একটা লং স্ট্যান্ডিং প্যাটার্ন তৈরি হচ্ছে, যে এই একটা বিষয় স্টিক না করে থাকা এবং এই বিষয়টা থেকে বেরিয়ে যাওয়া, সেটা কিন্তু আমাকে একটা চূড়ান্ত পরবর্তীকালে ওই ডেটিং অ্যাপস বা এই ধরনের যে জায়গাগুলো আর কি আমরা ভাবছি, এক সেকেন্ড আমি একটু শেয়ার করে নিই। হ্যাঁ, তাহলে মনে হয় আরো বাকিরা দেখতে পাবে। একদম একদম ঠিক ঠিক। হ্যাঁ, তো ডেটিং অ্যাপস এর ক্ষেত্রে বেসিক্যালি ব্যাপারটা তাই ঘটছে। আহ, আমার কাছে তো এখন অনেক কটা অপশন। দ্রৌপদী স্বয়ংবর সভা আর ডেটিং অ্যাপস কিন্তু আলাদা, আমরা কিন্তু সেটাকে গুলিয়ে ফেলি। হ্যাঁ, এখানে কিন্তু অনেক অপশনস আমাদের কাছে, সেই অপশনস এর জায়গাগুলোতে আমরা কিন্তু চলে যাচ্ছি। এবং যখন আমার কাছে অনেক কটা অপশনস থাকছে, তখন কিন্তু অবভিয়াসলি আমি আরো বেশি কনফিউজড হব। এমনিতেই আমি কনফিউজড, আর তার সঙ্গে আমার কাছে যখন অনেক কটা অপশন থাকবে, তখন তো আরো বেশি কনফিউজড হব। তো দুটোকে বেসিক্যালি অ্যাগ্রাভেট করছে এবং সেখানে আরো ইমোশনাল আনস্টেবিলিটি তৈরি হচ্ছে। আবার আমরা তো একটা সোশ্যাল জাজমেন্টালিটি জায়গা থেকে নিজেদেরকে তৈরি করেছি আমাদের এই সোসাইটির মধ্যে। আমরা অন্যকে যেরকম জাজ করি, সেই জাজ করার বা অন্যকে বিচার করার, এই যে অন্যের দোষ দেখার যে জায়গাটা যখন তৈরি হয় নিজের মধ্যে, ঠিক একই রকম ভাবে আমি নিজেকেও সবসময় একটা ফিল্টারের মধ্যে দিয়ে, জাজমেন্টালিটির মধ্যে দিয়ে নিজেকে জাজ করতে থাকছি। যখন দেখছি যে সোসাইটির যে নর্মস, সোসাইটির যে বাঁধা ধরা যে স্ট্রাকচার, তার সঙ্গে যখন আমার ম্যাচ করছে না, তখন কিন্তু আমি আবার সেখানে কিন্তু আহ নিজেকে কিন্তু এফেক্ট করছে সেটা, এই পুরো ব্যাপারটা। হুম, তখন কিন্তু আমি মনমরা হয়ে যাচ্ছি, তখন কিন্তু আমি আমাকে লোকে খারাপ ভাববে, আমাকে লোকে কি ভাববে, এটা নিয়ে কিন্তু আমি অনেক বেশি ভেবে ফেলছি। তখন আরো আমার যে ইমোশনাল টর্মিলিটির জায়গাটা, সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। এভাবেই আর কি সব মিলিয়ে এফেক্ট করে। এখানে নৈরিতি কুন্ডু একটা কমেন্ট করেছে, সেটা হচ্ছে ক্যান লং টাইম ইমোশনাল ইনস্টেবিলিটি মে লিড টু ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার, এটা একটা অন্য একটা প্রসঙ্গ, একটা বিষয়। আমরা এটা নিয়ে ডিসকাস করব কোন একটা পরের সময়। কিন্তু নৈরিতিকে ধন্যবাদ একটা এরকম প্রশ্ন করার জন্য। কারণ কি, ডিসোসিয়েটিভ এই জায়গাটার সঙ্গে কিন্তু এই ইমোশনাল আনস্টেবিলিটির একটা সম্পর্ক রয়েছে। হ্যাঁ, কি হয় অনেক সময়, যখনই আমরা কোনো স্ট্রেসফুল সিচুয়েশনের মুখে পড়ি, যে কোনো স্ট্রেসফুল সিচুয়েশনের মুখে পড়লে আমাদের কাছে তিনটে অপশনস খোলা থাকে। কি কি তিনটে অপশন খোলা থাকে? একটা হচ্ছে, আমি যে কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে আমি ফাইট করতে পারি, যুদ্ধ করতে পারি স্ট্রেসের সঙ্গে, এই যে কারণটার কারণে আমার স্ট্রেস হচ্ছে তার সঙ্গে ফাইট করতে পারি। আরেকটা করতে পারি কি, আমি সেখান থেকে হচ্ছে কি ফ্লাইট করতে পারি, পালিয়ে যেতে পারি স্ট্রেসটা থেকে। এই দুটো তো আমরা জানি। এই দুটোর বাইরেও আরেকটা অপশন হয়, যেটা হচ্ছে আমি ফ্রিজ করে যাই। ফ্রিজ করে যাই মানে হচ্ছে গিয়ে একদম আমার পুরো যে সিস্টেমটা, সেটা পুরো স্তব্ধ হয়ে যায়, পুরো বন্ধ হয়ে যায়। অনেক সময় সেটাকে আমরা একটা ফিটস এর মতো, তড়কার মতো তার সঙ্গে কিন্তু আমরা গুলিয়ে ফেলি। অনেক সময় এরকম একটা জায়গা দেখা যায়, যেখানে আমার মধ্যে যে ইমোশনাল আনস্টেবিলিটি তৈরি হয়েছিল, আমি এই ফাইট আর ফ্লাইটের কোনোটাতেই না গিয়ে নিজেকে ফ্রিজ করে ফেললাম।
তখন সেখানে ডিসোসিয়েটিভ কনভালসেন্ট ডিসঅর্ডারের মতো একটা জায়গা কিন্তু তৈরি হয়, যেখানে একটা নিজের সংজ্ঞাহীন হয়ে যাওয়ার জায়গাটা, অজ্ঞান হওয়ার মতো একটা জায়গা তৈরি হয়। আসলে কি হয় না, আমাদের নার্ভাস সিস্টেমটা সেখানে কিন্তু ফ্রিজ করে যায়। তো সেই ক্ষেত্রে একটা ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারের জায়গা তৈরি হতে পারে, সম্মিলিত ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারের জায়গা তৈরি হতে পারে। ডিসোসিয়েটিভ আইডেন্টিটি অবশ্যই ওভারঅল ইমোশনাল আনস্টেবিলিটি থেকে অনেক সময় তার একটা প্রলংড, আসলে এটাও একটা এই ডিসোসিয়েটিভ যে জায়গাটা তৈরি হয়, এটাও কিন্তু কোথাও গিয়ে একটা আনহেলদি একটা স্ট্র্যাটেজি আমাদের শরীর নিজের থেকে ফর্ম করে নেয়। যদি এই বিহেভিয়ারটাকে ঠিকভাবে ট্রিটমেন্ট করা হয়, সঠিক কাউন্সেলিং বলবো না, রাদার যেহেতু এটা ডিসঅর্ডার, সেক্ষেত্রে যদি সাইকোথেরাপির সাহায্য নেওয়া যায় ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে, সেক্ষেত্রে কিন্তু এই ডিসোসিয়েটিভ জায়গাটা যখন তৈরি হয়, সেটা কিন্তু আমরা দেখেছি আমাদের প্র্যাকটিসে খুব তাড়াতাড়ি কিন্তু সেটাকে নিরসন করা সম্ভব হয়। একদম। আমরা আমাদের আলোচনার প্রায় 45 মিনিট আমাদের অতিক্রান্ত এখনো হয়নি, হয়ে যাবে। তো নৈরিতিকে অনেক অনেক ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। এবারে আমরা আমাদের জানি এই নিয়ে আলোচনার কোনো শেষ নেই, মানে এই ইমোশনাল ইনস্টেবিলিটি নিয়ে আলোচনা করতে গেলে আমাদের অনেকগুলো পার্টের নিয়ে আসতে হবে, এবং আমি চাইবো করুণা পরবর্তী পার্টগুলোতে অবশ্যই আমাদের সাথে থাকবে, এবং আমি মানে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা পার্ট ওয়াইজ আমরা ডিসকাস করব। তবে আমরা যেমন জানলাম বিষয়টা সম্পর্কে, জানার চেষ্টা করলাম যে এই ইমোশনাল ইনস্টেবিলিটিটা কি এবং কি ধরনের আমাদের মধ্যে সিমটমস দেখা যেতে পারে এবং আমাদের লাইফে সেটা কিরকম ভাবে এফেক্ট করতে পারে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম। এবার যদি আসি যে আমরা একটা ট্রিটমেন্টের জায়গায়, যেটা নৈরতীয় প্রশ্ন করেছিল যে হাউ টু ওভারকাম দিস ইমোশনাল ইনস্টেবিলিটি। তো এবার যদি সেই জায়গাটাতে আমরা আসি, তাহলে যদি আমি তোর কাছে জানতে চাইছি এই জায়গাটাতে, যে নৈরীতির প্রশ্নটা দিয়েই, যে কিভাবে আমরা ওভারকাম করতে পারি, বা আরেকটা প্রশ্ন তার সাথে আমি যুক্ত করতে চাই যে ফুল ওভারকাম কিভাবে সম্ভব বা আদৌ সম্ভব কিনা। এই যে আমি দুটো জায়গার কথা বললাম, যদি এটা আমাদের একটা পার্সোনালিটি ডিসঅর্ডারের পার্ট হয় আর কি, ইমোশনাল আনস্টেবিলিটি যদি আমাদের পার্সোনালিটি ডিসঅর্ডারের পার্ট হয়, এবং এটা যদি একটা লং স্ট্যান্ডিং সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, যেটাকে আমরা অনেক সময় বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বলে থাকি, সেই জায়গায় যদি পৌঁছায়, তাহলে সেক্ষেত্রে এটা ট্রিটমেন্ট অবশ্যই ট্রিটেবল এবং ম্যানেজেবল। এবং কিছু কারেন্ট রিসার্চ এভিডেন্স বলছে এটা প্রায় আর কি কমিয়ে ফেলা যায়, ঠিক করে নেওয়া যায়, এবং এটার সঙ্গে মোকাবিলা করে ঠিক থাকা যায়। আসলে মানসিক রোগের তো এরকম কোনো পুরো ঠিক হয়ে যাওয়া, কম ঠিক হয়ে যাওয়া এরকম তো হয় না। মনের তো আসলে পুরো শেষ বলে কোনো ব্যাপার নেই, সেটা যে কোনো ডিসঅর্ডারের ক্ষেত্রেই হতে পারে। তো সেক্ষেত্রে অনেকটা ভালো থাকার যে জায়গাটা, যে কোনো মানসিক রোগের ক্ষেত্রেই অনেকটা ভালো থাকার যে জায়গাটা, সেটা আমরা দেখি। আসলে মানসিক রোগের ক্ষেত্রে ওরকম ভাবে অন্য যেরকম জ্বর হয়েছে সেরে গেছে, এই জায়গাটা হয়তো সবসময় সব রোগের ক্ষেত্রে সেরকম ভাবে আমরা ভাবি না। এই ভাবনা চিন্তার জায়গা থেকে ডাইকটমিতে আমরা আসলেই ভাবি না অনেক সময়, তাদের ভাবি যে আমি ঠিক আছি কিনা, আমি সবটা মিলিয়ে ম্যানেজ করতে পারছি কিনা, আমার ইমোশনাল স্টেটটাকে কিছুটা স্টেবল করতে পারছি কিনা, সেই জায়গাটার কথা আমরা ভাবি। তো অবভিয়াসলি অনেক সময় অনেকটাই কন্ট্রোলে রাখা যায়, এবং মনের এই আনস্টেবিলিটিটাকে থেকে অনেকটা কিন্তু বেরিয়ে আসা যায়, যদি আমরা তার সঠিক ট্রিটমেন্ট নিই। ট্রিটমেন্টের ধরন 3 ধরনের হয় বেসিক্যালি। আমরা জানি যে কোনো মানসিক রোগের ট্রিটমেন্টই 3 ধরনের হয়, একটা বায়োলজিক্যাল, একটা সাইকোলজিক্যাল, সোশ্যাল। যদি দেখি এটা আমার খুব অসুবিধার মধ্যে পড়ছে, যেটা আমি কন্ট্রোল করতে পারছি না, তবে অবশ্যই প্রথমে আমাকে বিভিন্ন ভাবে বিভিন্ন হসপিটালে বা নার্সিং হোমে সাইকিয়াট্রিস্টের সাহায্য নিতে হবে প্রথম, যেখানে তার বিভিন্ন রকম ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশনের মাধ্যমে তারা আমাদের এই যে বিভিন্ন নিউরোকেমিক্যালসের বা নিউরোট্রান্সমিটারের ইমব্যালেন্সের কারণে যে আমাদের মধ্যে ইমোশনাল আনস্টেবল একটা কন্ডিশনস তৈরি হয়, সেগুলোকে আমরা ঠিক করতে পারি। এক সেকেন্ড যেটা আমরা ভাবতে পারি এক্ষেত্রে, সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে সাইকোথেরাপির জায়গাটা। আমি পরে আসছি সাইকোথেরাপি, তার আগে আমি সোশ্যাল অ্যাসপেক্টটা বলে নিই। যেহেতু প্রথমেই বলছিলাম যে বাড়ির পরিবেশ থেকে ইনভ্যালিডেশন খুব মারাত্মকভাবে এফেক্ট করে, তো এক্ষেত্রে একটা সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কের খুব একটা ইম্পর্টেন্ট রোল রয়েছে। যদি বাড়ির বাবা মা এবং পরিবেশকে একটা ফ্যামিলি থেরাপির বা ফ্যামিলি কাউন্সেলিং এর পার্ট হিসেবে আনা যায়, ফ্যামিলি ডাইনামিক্স গুলোকে বুঝে সেগুলোকে যদি বেটার করা যায় এবং সেই মানুষটার জন্য একটা ভ্যালিডেটিং এনভায়রনমেন্ট প্রোভাইড করা যায়, সেটা অনেক সময় এই যে ডিসঅর্ডারটা, এটাকে ট্রিট করতে কিন্তু হেল্প করে।
খুব এফেক্টিভ ওয়েতে হেল্প করে। এবং সাইকোথেরাপির অনেক রকম ওয়ে রয়েছে। সাইকোথেরাপির যে মূল প্রতিপাদ্য উপায়গুলো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি, বিশেষ করে এই যে ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি বা ডিবিটির কথা আমরা প্রায় শুনে থাকি, আমরা সার্চ করলেই পাবো ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপির কথা, যেটা মার্শাল লিনেহেন তৈরি করেছেন। হ্যাঁ, ওনার বিভিন্ন যে প্রতিপাদ্য বিষয়গুলো রয়েছে সেগুলোর মাধ্যমে যখন আমাদের মধ্যে এই সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার বা যখন নিজেকে আঘাত করা বা কোনোভাবে আমি নন হেলদি আনহেলদি যে কোপিং স্ট্র্যাটেজি গুলো নিচ্ছি সেগুলোকে, বা যখন আমি অত্যন্ত ডিস্ট্রেস ফিল করছি তখন কি করে আমার এই ডিস্ট্রেস সিচুয়েশনস গুলোকে টলারেট করব, কিভাবে যখন আমার ডিস্ট্রেস খুব বেড়ে যাচ্ছে তখন আমি নিজের জন্য কি কি ফার্স্ট এড রেডি রাখবো যাতে আমি আমার ইমোশনাল আনস্টেবল কন্ডিশনটাকে, যে মুডের লেভাইলিটিটা হচ্ছে সেটাকে আমি কিছু সময়ের জন্য কন্ট্রোল করতে পারি, এরকম একটা জায়গা আমরা করব। হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে আমরা মাইন্ডফুলনেস এর কথা আমরা বলে থাকি। আমরা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ গুলো যেগুলো এফেক্টেড হচ্ছে সেগুলোকে কিভাবে কন্ট্রোল করব তার বিভিন্ন স্কিলস আমরা শিখতে পারি। এবং অবভিয়াসলি ইমোশন রেগুলেশনের বিভিন্ন স্কিলস আমরা শিখতে পারি। সেটাই আলোচনার মধ্যে হয়তো বা ডিসকাস করা কিভাবে আমরা করি সেটা পসিবল হয়ে উঠবে না আলোচনার মাধ্যমে করা। হ্যাঁ, সেটার আমরা কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে আমরা সেই স্কিলস, এই ধরনের যে স্কিলস গুলোকে আমরা ইউজ করি, এই 4টে স্কিলকে মেনলি আমরা ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপিতে ইউজ করি। মেন কথাটা হচ্ছে গিয়ে একটা অ্যাকসেপ্টেন্সের জায়গা খুব জরুরি হয়ে পড়ে, যে আচ্ছা আমার মধ্যে অনেক কিছু অসুবিধা আছে, আমার দৈনন্দিন জীবনে সব চাওয়া পাওয়া গুলো হয়তো আমার পূরণ হয়নি, আমি আমার মধ্যে কিছু আমার মনে হচ্ছে আমার মধ্যে কিছু হয়তো বা আমার কিছু ড্রব্যাকস আছে, কিছু লিমিটেশনস আছে, সেগুলোকে অ্যাকসেপ্ট করে নেওয়া এবং সেগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়ে নিজেকে চেঞ্জের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আমার মনে হয় সেটা হেল্পফুল হয়। যদি ডিসঅর্ডারের পর্যায়ে থাকে এবং তার সঙ্গে সঠিকভাবে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপির যে পার্সোনালিটি ডিসঅর্ডারের বিভিন্ন মোডালিটি আছে সেগুলোকে ইউজ করা যেতে পারে। এবার দৈনন্দিন লাইফের ক্ষেত্রে যখন এটা রোগের পর্যায়ে নেই, হ্যাঁ, দৈনন্দিন জীবনে যে ইমোশনাল আনস্টেবিলিটি তৈরি হয় সেখানে আমরা বিভিন্নভাবে নিজেকে হেল্প করতে পারি। তার বিভিন্ন রকম ওয়ে রয়েছে, আমি কয়েকটা মেনশন করতে চাইবো সেক্ষেত্রে। প্রথম, জীবনের একটা খাতা পেন নিয়ে বসা উচিত জীবনের সঙ্গে, যে অনেক তো বয়স হলো, নিজের সঙ্গে একটু নিজেকে নিজে ভ্যালিডেট করা। আমার চারদিকের পরিবেশ তো ইনভ্যালিডেটেড, আমি যদি একটু নিজেকে আমি নিজেকে একটু ভ্যালিডেট করতে পারি যে আমার লাইফে আমি আজ অব্দি কি কি করেছি, কি করছি এখন, আর কি করতে চাই, এই জায়গাটা যদি অনেক সময় আমার কাছে ক্লিয়ার থাকে এবং আমি নিজেকে কোথায় দেখতে চাই, আমি যদি ভেবে নিই যে আমি আসলেই যেটা হতে চাই সেটা হতে গিয়ে যদি সেই মানুষটাই যদি আমি এখন হয়ে থাকি, তাহলে আমার মধ্যে কি কি গুণ আমি দেখতে চাইবো, আমার কি কি বিহেভিয়ার আমি দেখতে চাইবো, বা সেই আমার যে আইডিয়াল মানুষটা সে কিরকম ভাবে বিহেভ করবে, এই জায়গাগুলো যদি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি আর কি, এবং সেই অনুযায়ী যদি নিজেকে আমি একটা ব্লুপ্রিন্ট বানাই যে আমি এই বিহেভিয়ার গুলো করব, অর্থাৎ সেলফ জার্নালিং এর জায়গাটা, হ্যাঁ, নিজের সেলফ ডিসকভারির ব্যাপারটা, বেশি কিছু করতে হবে না, জাস্ট একটা খাতা পেন নিয়েই বসা এবং জার্নালিং করে দেখা যে আমার মাথার মধ্যে থটস গুলো কি কি আসছে। আমরা তো প্রায় বসি আমাদের জীবনটাকে নিয়ে, যদি একবার বসি যে আমি কি হতে চাইছি, কি করতে চাইছি, এখন কোন স্টেটে দাঁড়িয়ে আছি, বা কিভাবে এই যে প্রবলেম গুলো আমার লাইফে আসছে যেগুলো আমার মধ্যে ইমোশনালি আমাকে ট্রিগার করে দিচ্ছে, সেগুলোকে কিভাবে মোকাবিলা করা সম্ভব। সো মেন্টাল হেলথের জায়গাটা ঠিক রাখার জন্য জার্নালিং করা এবং প্রচুর প্রচুর পড়াশুনো করা, বিভিন্ন রকম বই, বিভিন্ন রকম ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট, স্টোরি, বিভিন্ন সময়ে আমরা পডকাস্ট দেখি অনেক ধরনের, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো দেখা, শরীরটাকে ঠিক রাখার জন্য ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে নিজেকে রাখা এবং সঠিক খাদ্যাভ্যাস রাখা, বা আমার স্পিরিচুয়াল লাইফটা আর কি বেসিক্যালি যদি আমি নিজের স্পিরিচুয়াল লাইফটাকেও বেটার রাখতে পারি, হ্যাঁ, প্রেইং, অ্যাকসেপ্টেন্স, এই ধরনের জায়গাগুলো যদি আমরা ফলো করতে পারি, এবং অনেক সময় মেডিটেশনাল অ্যাক্টিভিটি যেগুলো আমরা মাইন্ডফুলনেস এর সঙ্গে সঙ্গে মাইন্ডফুল মেডিটেশনস এর জায়গাগুলো, সেগুলো যদি আমরা প্র্যাকটিস করি এবং আমার নতুন নতুন হেলদি হ্যাবিটস গুলো, কোপিং হ্যাবিটস গুলো যদি আমি তৈরি করি, যেরকম ছোট ছোট স্মার্ট গোল তৈরি করা, ছোট ছোট গোল তৈরি করা, এবং আমার যে ছোট ছোট লাইফে সাকসেস গুলো আসে সেগুলোকে যদি আমি এনজয় করতে থাকি, একটা ছোট্ট সাকসেস এলো লাইফে, কিছু একটা ছোট কিছু করলাম, সেটাকে যদি আমি এনজয় করতে থাকি, লোকে যদি অ্যাটেনশন সিকিং ভাবে ভাবুক না, তাতে অসুবিধা কোথায়, লোক তো আমায় লোকে কি ভাবলো সেটা নিয়ে যদি আমি ভাবতে বসি তাহলে লোকে কি ভাববে। রাদার আমি যদি আমার ছোট ছোট সাকসেস গুলোকে যদি আমি এনজয় করতে থাকি, আমার
ইনার পিসটা বেটার থাকবে, আমার ক্রিয়েটিভিটি জায়গাগুলো আরো বেটার করতে পারবো। যে জিনিসগুলো আমার কন্ট্রোলে আছে, একটা সার্কেল বানিয়ে নেওয়া, যে সার্কেলের মধ্যে যে আমার কন্ট্রোলে কোন কোন জিনিসগুলো আছে, না আমার পজিটিভ অ্যাটিটিউডটাকে আমি কন্ট্রোল করতে পারি, আমার ইনার পিসটাকে আমি চাইলে কন্ট্রোল করতে পারি, আমার প্রোডাক্টিভিটিকে আমি কন্ট্রোল করতে পারি, আমার ক্রিয়েটিভিটিকে আমি কন্ট্রোল করতে পারি। লোকে কি বলবে, লোকে কি ভাববে, সেগুলো কিন্তু আমার কন্ট্রোলে নেই। লোকে কি মনে করবে, লোকে আমার কথায় কি বিহেভ করবে, সেগুলো আমার কন্ট্রোলে নেই। তাহলে আমার কন্ট্রোলে যেগুলো আছে, আমি যে এফোর্ট গুলো দিয়ে আমার কন্ট্রোল গুলো করতে পারি, সেগুলোকে যদি কন্ট্রোল করতে পারি, সেগুলো আমার ক্ষেত্রে হেল্প করতে পারে। এবং যদি আমার অ্যাকসেপ্টেন্সের জায়গাটাকে রাদার বাড়িয়ে ফেলি, এবং উল্টো দিকে মানুষের থেকে এক্সপেকটেশনস এর জায়গাগুলোকে যদি চেষ্টা করি কিছুটা হলেও কমানোর, আমরা মানুষ এক্সপেকটেশন তো থাকেই, হ্যাঁ আমি বলবো না যে এক্সপেকটেশন জিরো করে দিতে, বাট স্টিল আমি যদি প্রেজেন্ট মোমেন্টে থাকি, তাহলে রাদার এক্সপেকটেশনের জায়গাটা কিন্তু কম্পারেটিভলি কম হবে। সো এই এক্সপেকটেশনের জায়গাটা যদি বেটার থাকে, আমার মনে হয় সেটা হেল্পফুল হবে। লো মুডটাকে বা এই মুডের যে অসুবিধের জায়গাটাকে, ইনস্টেবিলিটি জায়গাটাকে অনেক সময় অন্ধকার জায়গায় যদি অনেক সময় থাকি, যদি আমার ঘুমের অভ্যাসটা খারাপ হয়, যদি আমি একটা স্লিপ হাইজিন মেনটেন না করে চলি, যদি সবসময় একটা এমন এনভায়রনমেন্টের মধ্যে আছি যেখানে সবসময় একটা নেগেটিভ নিউজ, একটা ক্রিটিক্যাল কমেন্টস আমাকে এফেক্ট করছে, হ্যাঁ, বা আমি নিজেকে সোশ্যালি আইসোলেট করে রেখেছি, যদি এরকম জায়গাগুলো তৈরি হয়, সেগুলো কিন্তু আমার এই নেগেটিভ অ্যাফেক্টিভিটি জায়গাটাকে খুব অসুবিধার মধ্যে মানে বাড়িয়ে দেয়, হ্যাঁ, এটাকে অ্যাগ্রাভেট করে। সো কারণ তুই যেটা বলছিলিস, যে একটু ইন্টারাপ্ট করলাম, যে একটা যে কেমিক্যাল ইমব্যালেন্স দেখা যায় আমাদের মধ্যে, যেটার জন্য আমাদের সাইকোথেরাপিস্টের দরকার হয়, ফার্মাকোলজির জায়গাটাতে আমরা যেতে হয়, সেই জন্য মানে ওই অন্ধকার জায়গাটার কথাটা মানে সেখান থেকে তো মানে সেখান থেকে একটা কেমিক্যাল ইমব্যালেন্স হতে পারে আমাদের। অনেক সময় হয়, সেটা অনেক সময় হয়, অন্ধকার জায়গার কারণে, আলোর কারণে সেটা হয় অনেক সময়, কিন্তু শুধু এটার কারণে, অন্ধকার বা আলো জায়গার কারণে কিন্তু নয়। হ্যাঁ, কেমিক্যাল ইমব্যালেন্সের অনেক রকম শারীরবৃত্তীয় প্রক্রিয়া থাকে, বিশেষ করে সেরোটোনিনের আমরা দেখেছি যে সেরোটোনিন অ্যাক্টিভিটি যেটা, হ্যাঁ, সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটরের যে জায়গাগুলো, মানে সেরোটোনিনের যে চ্যানেলস গুলো থাকে আর কি, সেগুলো অনেক সময় অ্যাফেক্টেড হয়, এবং সেটা যে কোনো রকম মুডের সঙ্গে এটা কিন্তু মারাত্মক সম্পর্ক আছে। এবং সেরোটোনিন একটা নিউরো মডুলেটর হিসেবে কাজ করে, মানে এটা বাকি অন্যান্য যে নিউরো ট্রান্সমিটার গুলো সেগুলোকেও অনেক সময় কন্ট্রোল করে। সব মিলিয়ে এটা কিন্তু এফেক্ট করে। সো এবং সেখান থেকে কি ফিজিক্যাল এক্সারসাইজের জায়গাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়? ফিজিক্যাল এক্সারসাইজ অবভিয়াসলি ইম্পর্টেন্ট, কারণ কি আমার একটা ওভারঅল ফিজিক্যাল এক্সারসাইজ করলেই যে এটা ভালো হবে তা নয়, আসলে ফিজিক্যাল এক্সারসাইজ আমাদেরকে একটা রুটিনের মধ্যে, একটা চ্যানেলের মধ্যে রাখতে সাহায্য করে, এবং আমার যে বিভিন্ন যে মানসিক যে আমার যে একটা সাইকেল, ডেইলি যে লাইফ হ্যাবিট সাইকেলের জায়গাগুলো, এবং শরীরের আরো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলোর মধ্যে সঠিক রক্ত সঞ্চালন, প্রত্যেকটা অঙ্গে সঠিক পরিমাণের অক্সিজেন পৌঁছে যাওয়া, সেই জায়গাগুলো কিন্তু আমার এই শারীরিক যে বিভিন্ন রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, সেগুলো কিন্তু আমাকে হেল্প করে। তো এটাই মোটামুটি ট্রিটমেন্টের জায়গাগুলো। তো আমরা 8 ঘন্টার বেশি ঘুমাবো, আমরা নেচারের সঙ্গে কানেক্ট থাকবো, আমরা বেশি স্ক্রিন টাইম রাখবো না, বই পড়বো, বিভিন্ন পডকাস্ট শুনবো, নতুন নতুন জিনিস এক্সপেরিয়েন্স করব, মেডিটেট করব, জার্নালিং করব, নিজের সঙ্গে নিজের কি করলাম, কি করতে চাইছি সেগুলো নিয়ে লিখবো। এগুলো করলে কিন্তু একটা বেসিক শুরুতে কিন্তু আর কি ভালো থাকা যায়। অনেক সময় আমাদের মনে প্রশ্ন আসে যে আমরা কি পারবো করতে, আমি জাস্ট লং স্ট্যান্ডিং এত অসুবিধার মধ্যে পড়ছি। একটা খুব ইম্পর্টেন্ট কোট আছে এক্ষেত্রে, যে আমরা গাছ লাগাবো লাগাবো ভাবি, কিন্তু গাছ লাগাতে আমরা পারি না। তাই ভাবছি যে এ বাবা, আমি যদি অনেক বছর আগে গাছ লাগাতাম, তাহলে আজকে আমার গাছটা 20 বছর আগে যদি গাছটা লাগাতাম, তাহলে আজকে আমার গাছটা বড় হয়ে অনেক ফল দিত। আসলে সত্যি ঠিকই, 20 বছর আগে যে টাইমটা ছিল সেটা হচ্ছে কি বেস্ট টাইম গাছ লাগানোর, কিন্তু তখন তো আমি গাছটা লাগাইনি। বাট সেকেন্ড বেস্ট টাইমটা হচ্ছে কি এখন। হ্যাঁ, এখন যদি পেরিয়ে যায়, কিন্তু আর সেকেন্ড বেস্ট টাইমটাও আসবে না। সো নিজের উপর কাজ করতে শুরু করলে, যদি নিজেকে ভালো রাখতে হয় আর কি, তাহলে এখনই করাটা বেটার, এখন থেকে স্টার্ট করাটা বেটার। যদি নিজের অসুবিধা হচ্ছে, তাহলে সাইকোথেরাপিস্টের সাহায্য নেওয়া, সাইকিয়াট্রিস্টের সাহায্য নেওয়া, বিভিন্ন রকম বর্ডারলাইন পার্সোনালিটির যখন কোনো সমস্যা থাকে, বা ইমোশনাল আনস্টেবিলিটির বিভিন্ন সমস্যা হয়, অনেক সাপোর্ট গ্রুপ তৈরি করা যেতে পারে। সেক্ষেত্রে অনেক সময় গ্রুপ থেরাপিও প্রোভাইড করা হয় অনেক সময়, সেগুলোর সাহায্য নেওয়া। এবং অবভিয়াসলি কোনো যদি কোনো সেটা আমার লং টার্ম আমার অসুবিধার মধ্যে ফেলে, সেক্ষেত্রে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্টের সাহায্য নেওয়া, সেটা কিন্তু ভীষণ মাত্রায় জরুরি।
এই যে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সাহায্য নেওয়াটা এবং তার সাথে সাইকোথেরাপির জায়গাটা তুই যেটা বললি, সেক্ষেত্রে তুই যেখানে বলছিলি ডিবিটির কথা, এবং সেখানে বললি তুই গুগল সার্চ করলে আমাদের এখন ডিবিটির ব্যাপারে আমাদের ইনফরমেশন আসবে। তো এই ক্ষেত্রে অনেকের মধ্যে আমাদের এই জায়গাটাও দেখা যায়, এই ইমোশনালি আমরা যখন আনস্টেবল হয়ে পড়ি, আমাদের মধ্যে একটা খুব ইম্পালসিভনেস কাজ করে, তখন আমরা দেখা যায় যে আমরা আমাদের যে গুগলে যে ধরনের আমাদের কাছে ইনফরমেশন দেওয়া থাকে, সেগুলো দেখে আমরা আমাদের নিজেদের মধ্যে আমাদের নিজেদেরকে ট্রিটমেন্ট করা আমরা শুরু করি, রাদার দেন কোনো একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাবার থেকে আর কি। তো সেই জায়গাটা তো খুব দরকার যে একজন প্রপার, যিনি প্রফেশনাল, তার কাছে গিয়ে এই ব্যাপারটা যদি আমরা মানে যাই, তাহলে অনেক বেশি সুবিধার জায়গায় দাঁড়ায় আর কি জায়গাটা। একদমই তাই। তার কারণ হচ্ছে গিয়ে কি ব্যাপারটা, আসলে আমাদের কাছে সবকিছুই অ্যাভেলেবেল আছে। আমরা ইউটিউব ভিডিও দেখে এখন আমরা নিজেরা অনেক কিছুই করতে পারি, এবং সত্যি আমরা অনেক কিছু শিখি ইউটিউব ভিডিওস থেকে। আমরা অনেক কিছু লার্ন করি বিভিন্ন বিষয় সম্পর্কে, বা গুগল সার্চ করে। আমাদের কাছে আসলে এই জানার দুনিয়াটা, জানার পরিধিটা অনেক বড় হয়ে গেছে, এবং সেটা সত্যি হেল্পফুল। অনেক সময় অনেক মানুষের কাছে সেটা হেল্পফুল হয়। কিন্তু আসলে ব্যাপারটা কি হয়, এত ওভার ইনফরমেশন আমাদের এই সোশ্যাল মিডিয়াতে বা আমাদের গুগলের মধ্যে চলে আসে, যে আমরা জানি না কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়। তার মধ্যে অনেক মিস ইনফরমেশনসও থাকে, এবং সেই মিস ইনফরমেশনস গুলোকে যদি আমরা ইউজ করি, আসলে যে এটা একটা ওয়ে অফ ট্রিটমেন্ট, তাতে কি হয়, যদি ভুল ট্রিটমেন্ট হয়ে যায়, সঠিক ট্রিটমেন্ট হলে তো ভালোই, কিন্তু যদি ভুল ট্রিটমেন্ট হয়ে যায় কোনোভাবে, তার কিন্তু কোনো ক্ষমা থাকে না। এবং আসলে আমরা অনেকেই হয়তো ওষুধের কথা জানি, জ্বর হলে হয়তো ক্যালপল খেতে হয়, কি অ্যাসিডের ওষুধ, অ্যান্টাসিড, অ্যাসিড হলে মানে অ্যাসিডিটি হলে অ্যান্টাসিডস খেতে হয়, বা আমরা জানি যে এই রোগের জন্য এই ওষুধ, কিন্তু তারপরেও তো আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হয়। তার কারণটা একটাই, কারণ হচ্ছে গিয়ে যে আমরা জানি না ডোজটা কি, কার জন্য কতটা মাত্রার ডোজ জরুরি, কি রকম ভাবে সেই ডোজটাকে আমি খাওয়ার আগে খাবো নাকি খাওয়ার পরে খাবো, নাকি আমাকে জলের সঙ্গে খেতে হবে, নাকি স্যালাইনের মাধ্যমে, আইভির মাধ্যমে নিতে হবে। ঠিক একই রকম ভাবে সাইকোথেরাপির জায়গাটাও সেম, যে আমি হয়তো পড়লাম, সব বই পড়েই হয়তো আমি ডিবিটি করে ফেললাম নিজের ওপর, কিন্তু কতটা মাত্রায় করব, কি করব, কিভাবে করব, এবং সেটা কিভাবে নিজের উপর ইমপ্লাই করব, সেটা কিন্তু ভীষণ জরুরি। অবভিয়াসলি সব সাইকোথেরাপিতেই একটা নিজস্ব মোটিভেশন, নিজস্ব ইনসাইটের ব্যাপার থাকে, এবং এটা অনেক সময় আমাদের সাইকোথেরাপির মধ্যে একটা সাইকো এডুকেটিভ পার্ট থাকে। একটা এডুকেটিভ পার্ট অবশ্যই থাকে, কিন্তু সেই এডুকেশনটা এভাবে আর কি গুগল সার্চ বা কিছু রিলস দেখে কিন্তু সেক্ষেত্রে সেলফ হেল্পের জায়গাটা খুব একটা অনেক সময় হেল্পফুল হয় না। যদি হয়তো সেটা সামান্য আনস্টেবিলিটি হলো, সেক্ষেত্রে কিছু কিছু সময় হেল্পফুল হলেও যখন সেটা আমার কাছে একটা লং স্ট্যান্ডিং অসুবিধার জায়গা তৈরি করে, সেখানে কিন্তু হয় না। এবং একটা কথা বলে রাখি, অনেকের এই আর কি একটা ধারণা থাকে যে সাইকোথেরাপি, কাউন্সিলিং এই ব্যাপারটাকে নিয়ে, এটা নিয়ে অনেক সময় আমাদের মধ্যে ডাউট তৈরি হয়। আসলে সাইকোথেরাপি কিন্তু টক থেরাপি শুধু নয়, মানে শুধু কথা বললাম, কথা বলেই আমরা তো অ্যাডভাইস দিলাম বা সাজেশনস দিলাম, ব্যাপারটা কিন্তু সাইকোথেরাপি সেই ব্যাপারটাই নয় আসলে। সাইকোথেরাপির মধ্যে কিছু এভিডেন্স বেসড কিছু রিসার্চ, এবং এভিডেন্স বেসড মানে হচ্ছে কি র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল করে দেখা গেছে যে এটা এফেক্টিভ, এবং বিভিন্ন রিসার্চ পেপারও আছে, আমি চাইলে সেগুলোর গুগল করলেই পাওয়া যাবে আর কি, যে সাইকোথেরাপির রিসার্চ এভিডেন্সের জায়গাগুলো। এবং সেটাতে দেখা গেছে যে সাইকোথেরাপির যে থেরাপিউটিক যে ইন্টারভেনশনের পরে আমাদের ব্রেনের মধ্যেকার যে বিভিন্ন জায়গাগুলো এরকম আরসিটি করে দেখা গেছে, ওষুধ এবং সাইকোথেরাপির কম্বাইন্ড এফেক্ট, ওষুধ আলাদা করে এফেক্ট এবং সাইকোথেরাপির আলাদা করে এফেক্ট, বিভিন্ন সাইকোথেরাপি দেখা গেছে যে সাইকোথেরাপির যে একটা লং টার্ম এফেক্ট আমাদের ব্রেনের মধ্যে কিন্তু বিভিন্ন এরিয়াস গুলোর মধ্যে একটা লং টার্ম চেঞ্জেস আনে, এবং সেই চেঞ্জেসটা যে চেঞ্জেসটা আসে সেটা কিন্তু আমার মধ্যে কিন্তু লং টার্ম স্টে করে। এবং ম্যাক্সিমাম সময়ে সাইকোথেরাপি ওষুধ যদি একসঙ্গে কম্বাইন্ড ওয়েতে প্রেজেন্ট করা হয় কোনো ক্লায়েন্টের কাছে, সেটা কিন্তু অনেক লং স্ট্যান্ডিং হেল্পফুল, এবং আবার ফিরে আসার চান্স, রিঅকার করার চান্স কিন্তু অনেক সময় কম থাকে। তো সাইকোথেরাপি কিন্তু এভাবে হেল্প করে। ঠিক আছে, আর কিছু কেউ প্রশ্ন করছেন? আমরা আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আপনাদের হয়তো যে যে প্রশ্নগুলো থেকে থাকতে পারতো, সেই ধরনের প্রশ্ন ইমোশনাল ইনস্টেবিলিটি নিয়ে, সেই প্রশ্নগুলো আমরা চেষ্টা করেছি। এবার অনেক এমন কিছু হয়, আসলে এই ব্যাপারগুলো এতটাই একটা ব্রড জায়গা থেকে আমরা দেখি,
এতটাই একটা তার বড় জায়গা রয়েছে যেখানে পুরো আলোচনা আহ একদিনে করে ফেলাটা সম্ভব নয়। আমরা চেষ্টা করেছি সব জায়গাটাকে ছুঁয়ে যাবার, বিশেষ করে এই যে ট্রিটমেন্টের জায়গাটা, এই ওভারকামের জায়গাটাকে আমরা চেষ্টা করেছি মানে বেশি রকম ভাবে বেশি করে ফোকাস করার। সেখানে যেমন ভাবে আমাদের গেস্ট বললেন যে প্রথম কথা তিনি বললেন যে ফার্মাকোলজির জায়গা, ফার্মাকোথেরাপির জায়গাটা তিনি বললেন, তিনি সাইকোথেরাপির জায়গাটা বললেন, তিনি সোশ্যাল সাপোর্টের জায়গাটা তিনি বললেন, এবং তার সাথে তিনি বললেন যে আমাদের নিজেদের কি আমরা নিজেরা কি রকম ভাবে মানে এই জায়গাটাতে আমরা নিজেদেরকে ওভারকাম করতে পারি। তো এই বিষয়টা সম্পর্কে আমরা জানলাম। তো আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করব। তবে তার আগে আমি করুণাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে ও খুব ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাকে সময় দিয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি মানে করুণার কাছে এখনই ডেট নিয়ে রাখছি যে আমি পরবর্তী আলোচনাটা ইমোশনাল ইনস্টেবিলিটি নিয়ে এবং পরবর্তী আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেখানে আমি করুণাকে সাথে চাই। কারণ আমাদের খুব আজকে এই সেশন বা ডিসকাশনটা করে, সরি সেশন বলা ভুল, ডিসকাশন করে আমাদের খুব ভালো লাগলো এবং আমি চাইবো করুণাকে পরবর্তীতেও পাশে পেতে। অনেক অনেক ধন্যবাদ করুণা। তোকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, বলার জন্য। খুবই ভালো প্রচেষ্টা। মানসিক স্বাস্থ্য নিয়ে কমিউনিটির মধ্যে মেন্টাল হেলথের অ্যাওয়ারনেস করাটা ভীষণই জরুরি। হ্যাঁ, আমাদের মধ্যে অনেকেই মানসিক স্বাস্থ্যের বিভিন্ন সমস্যার মধ্যে ভুগি। তো মানসিক স্বাস্থ্যের এই জায়গাগুলোকে পৌঁছে দেওয়া মানুষের কাছে, এটা একটা খুবই ভালো প্রচেষ্টা। তোকে অনেক ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। আর এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের পরিচিত সার্কেলে। এটুকুনি বলার। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।